ওকে, শুরু হয়েছে না? এখন তো স্টাইলটা আছে না। ওকে, তো তাইলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের যেহেতু মাইক্রোবায়োলজির পেডিয়াট্রিকে ফার্স্ট অফ অল আসছে, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে মাইক্রোবায়োলজি বলতে আসলে কি বোঝেন, কেউ বলতে পারবেন যে মাইক্রোবায়োলজি আসলে কি? তো দেখেন, মাইক্রোবায়োলজি মিনিং থেকে আসতেছে মাইক্রো আর হচ্ছে বায়োলজি, ঠিক আছে? এই আছে শব্দটা। তো দেখেন এখানে মাইক্রো একটা শব্দ আর একটা কি আছে, বায়োলজি আছে, ঠিক আছে? সো মাইক্রো মানে কি? আমরা দুই ধরনের কথা শুনে থাকবো, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে একটু বড়রে বোঝায়, আর মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে ছোট। ছোট বায়োলজি। বায়োলজি আবার ছোট হয় কেমনে? সারা জীবন তো বায়োলজি পড়ছি, বায়োলজি তো পড়েই গেছি খালি, বায়োলজি আবার ছোট হয় কেমনে? মেইনলি হচ্ছে আপনি যখন মাইক্রোবায়োলজি বলতে এখানে ছোট ছোট জীবাণুকে বোঝানো হয়, ছোট ছোট মাইক্রো অর্গানিজমকে বোঝানো হয়, যেগুলো জীবন আছে বা নাই সেটা বিষয় না। যেমন ভাইরাসের ক্ষেত্রে বলা হয় ওর জীবন আছে, কেউ বলে জীবন আছে, কেউ বলে জীবন নাই। ভাইরাসের জীবন আছে কেউ বলে জীবন নাই। তো ভাইরাস এটাও কিন্তু একটা মাইক্রো অর্গানিজম। তো মাইক্রো অর্গানিজমগুলোর মধ্যে কি কি থাকতে পারে? যেমন ধরেন ভাইরাস থাকতে পারে, একটু লিখে নেবেন মাইক্রো অর্গানিজমগুলোর মধ্যে কি কি থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর কি থাকতে পারে? ফাঙ্গাল থাকতে পারে, ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এইগুলো আছে সব কি আমাদের, সব হচ্ছে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম একটু মনে রাখবেন। এইগুলাকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এখন ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটাকে আমি আপনাদেরকে একটু জাস্ট জানাই দিচ্ছি। সেটা হচ্ছে, ভাইরাসকে অনেকে বলে এটা জীবন আছে, অনেকে বলে এটার জীবন নাই, অর্থাৎ ভাইরাসের কোষ নাই। ভাইরাস মেইনলি আছে শরীরের বাইরে, আসছে একেবারে মৃতজীবী। আপনি যদি আমি বলি যে এখানে একটু দেখেন তো, মাইক্রোস্কোপ নিয়ে আপনি দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু ভরা, ভাইরাস ভরা। এখন সব ভাইরাস আমাদের জন্য কিন্তু ক্ষতিকর না। কিছু কিছু ভাইরাস আছে যেগুলো যখন সক্রিয় হয় তখন সেগুলো কি হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায়। তো ভাইরাসের প্রথমত যেটা থাকে, ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে যদি পার্থক্য বলি, ভাইরাস হচ্ছে অকোষীয়, কি বলা হয় এটাকে, অকোষীয়, অর্থাৎ নন সেলার, ঠিক আছে? আর হচ্ছে আমাদের যেটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া আছে এককোষীয়, ঠিক আছে? তার মানে এটা কি, ইউক্যারিওটা, ঠিক আছে? এটা কি বলা হয়, ইউক্যারিওটা। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনি একটু মনে রাখবেন, ভাইরাসের ক্ষেত্রে হয় আপনার ডিএনএ থাকবে, না হয় কি থাকবে, আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে, বাট দুইটা কখনো একসাথে থাকবে না। হয় ডিএনএ, না হলে কি থাকবে, আরএনএ। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ আরএনএ উভয় থাকতে পারে। ওকে, আর এছাড়া বাকি অনেক বেশ পার্থক্য আছে, অনেক পার্থক্য ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে, বাট এই দুইটা তিনটা জিনিস একটু বেশি ভালো করে মনে রাখবেন। এখন আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে। ওকে, সো তার আগে একটু বলে রাখি, বলতে পারবেন যে আমাদের যে মাইক্রোবায়োলজি আছে, মাইক্রোবায়োলজির জনককে, ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি মনে আছে কারণ? এটা বলে দিই, লিউয়েন হুক। কি হবে এটা, লিউয়েন হুক, ঠিক আছে? ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি। লুই পাস্তুরকে আসছে মেইনলি আছে ফাদার অফ দ্য মাইক্রোবায়োলজি বলা হয়। আর ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েন হুক, একটু লিখে নেবেন। লুই পাস্তুর, তিনি হচ্ছেন আমাদের মাইক্রোবায়োলজির জনক। লুই পাস্তুর, লুই পাস্তুর, ইনি হচ্ছেন লুইস পাস্তুর। এই ব্যক্তি হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির জনক, আর লিউয়েন হুক হচ্ছে ব্যাকটেরিওলজির জনক। ওকে, আর ভাইরাসে যেটা আছে সেটাকে বলা হয় ভাইরোলজি। কি বলা হয়, ভাইরোলজি। ওকে, একটু জাস্ট এইগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, একটু মনে রাখবেন। তাহলে আমি কি বলছি, মাইক্রোবায়োলজির জনককে লুইস পাস্তুর, আমাদের ব্যাকটেরিওলজির জনককে লিউয়েন হুক। লিউয়েন হুক, লিউয়েন হুক। ওকে, লিউয়েন হুক, জাস্ট এটা একটু মনে রাখবেন। আমার কথা কি ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এবার আসে হচ্ছে আমরা ভাইরাসের ক্ষেত্রে আসলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি পড়বো। ব্যাকটেরিয়ায় সাধারণত লাইসেন্সের পরীক্ষায় খুব দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু ব্যাকটেরিয়াটা দেখাই নিয়ে আসি, ফার্স্ট অফ অল একটু ব্যাকটেরিয়াটা দেখাই। এরকম হচ্ছে একটা ব্যাকটেরিয়া সাধারণত হয়। এখন এই ব্যাকটেরিয়ার গঠনটা আসলে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ। এখন এই গঠনের যে উপাদান আছে, এই উপাদানকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়, দুইটা ভাগে। একটাকে ভাগ করা হয় এসেনশিয়াল। এসেনশিয়াল মানে কি, প্রয়োজনীয়। আর একটা কি, নন এসেনশিয়াল।
এসেনশিয়াল, মানে অতটাও প্রয়োজন না। অর্থাৎ প্রতিটা ব্যাকটেরিয়ায় যেটা পাওয়া যায়, যেটা না থাকলে আসলে ব্যাকটেরিয়া হবে না বা গঠনটা অসম্পূর্ণ থাকবে, সেটাকে বলা হয় এসেনশিয়াল কম্পোনেন্ট। আর যেটাই মেইনলি আছে গুরুত্বপূর্ণ না, অর্থাৎ পার্শ্বভাবে থাকে, সেটাকে কি বলা হয়? নন এসেনশিয়াল কম্পোনেন্ট। এখন কোনগুলো এসেনশিয়াল আর কোনগুলো নন এসেনশিয়াল, আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে যে নিচের কোনটি ব্যাকটেরিয়ার এসেনশিয়াল অর্গান, নিচের কোনটি ব্যাকটেরিয়ার এসেনশিয়াল পার্ট না। ওকে, সো আমরা সেটা একটু দেখবো এবং তার পাশাপাশি আপনাদের কাজগুলো একটু আসতে পারে। তো চলেন আমরা দেখি। ফার্স্ট অফ অল এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া, এখানে লেখা আছে যে এসেনশিয়াল কম্পোনেন্ট কি, দিস আর ভাইটাল ফর সার্ভাইভাল, মানে হচ্ছে কি বাঁচার জন্য গুরুত্বপূর্ণ, গ্রোথের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, অ্যান্ড রিপ্রোডাকশন, অর্থাৎ কি আর একটা নতুন ভাইরাস সৃষ্টি করবে, এই যে ব্যাকটেরিয়া সৃষ্টি করবে, এই তিনটা কাজের জন্য যেটা গুরুত্বপূর্ণ তাকে বলা হয় কি এসেনশিয়াল কম্পোনেন্ট। তাহলে কয়টা কাজের জন্য গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে সার্ভাইভাল, অর্থাৎ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন, এই কয়েকটা কাজের জন্য যখন গুরুত্বপূর্ণ হয় তখন সেটা কি হয়ে যাচ্ছে আমাদের এসেনশিয়াল কম্পোনেন্ট। একটা হচ্ছে সার্ভাইভাল, তার মানে বেঁচে থাকার জন্য, গ্রোথ মানে হচ্ছে কি বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট মানে কি ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন মানে হচ্ছে কি সে বংশবৃদ্ধি। এইগুলোর জন্য গুরুত্বপূর্ণ যে এলিমেন্টসগুলো, সেটাকে বলা হয় এসেনশিয়াল কম্পোনেন্ট। এখন আমরা একটু এসেনশিয়াল কম্পোনেন্টগুলো একটু দেখে নেব। এসেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, সেল ওয়াল খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কম্পোনেন্ট, একটু মনে রাখবেন, লিখে নেবেন কোনগুলো আসলে এসেনশিয়াল কম্পোনেন্ট। ফার্স্ট অফ অল প্রথম কি আছে? সেল ওয়াল। ঠিক আছে, ধরেন একটা বাসা বানাবেন, বাসা বানাইতে কি হয়? একটা ওয়াল লাগে না? সো তাহলে ভাইরাসের যেটা ওয়াল দরকার সেটাকে কি হবে? সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওয়াল না থাকলে ভিতরে কি বাড়ি হয় একটা? কি আমরা কি এরকম একটা খোলা ময়দানের মধ্যে একটা বাড়ি বানাই রাখি, যে একটা খুঁটি দিলাম এখানে আর একটা খুঁটি এখানে, বাড়ি হয়ে গেছে? এটা আমরা করি? আমরা কি করি? চারিপাশটা দেখবেন যে হয় আমরা ইটের গাঁথুনি দিই, টিন দিই, অন্য কিছু ইউজ করি, বাট কি করি আমরা? চারপাশটা একটা ঘেরা দিই, এটা প্রত্যেকটা জায়গায়। সো এটা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কম্পোনেন্ট। তারপর রয়েছে সেল মেমব্রেন, অর্থাৎ সেল ওয়ালের পরে একটা তরল জাতীয় জিনিস থাকে, ঠিক আছে, লিকুইড, এটাকে বলে সেল মেমব্রেন। তারপর থাকে সাইটোপ্লাজম, তারপরে থাকে নিউক্লিয়ড। নিউক্লিয়ড না থাকলে তো আসলে মেইনলি কোষ হয় না। নিউক্লিয়ড কি বলেন তো? কোষের মাতৃকা বলা হয়, ঠিক আছে, কোষের কেন্দ্র বা মাতৃকা বলা হয় কাকে? নিউক্লিয়ডকে। তারপরে থাকে কি? রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম। রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে। কি করে এটা? প্রোটিন সিনথেসিস করে। তো এইগুলার পাশাপাশি আপনাদেরকে আরেকটা কি পড়তে হবে বলেন তো? এগুলার কাজগুলোও পড়তে হবে। যেমন সেল ওয়ালের মেইনলি কাজ কি? প্রোভাইড শেপ, অর্থাৎ ব্যাকটেরিয়াকে একটা শেপ দেয় যে কোন ধরনের হবে। তারপর আছে প্রোটেক্ট এগেনস্ট অসমোটিস লাইসিস, অর্থাৎ এটাকে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেখান থেকে রক্ষা করে। যেমন যদি আমার কোনো কিছু না থাকতো, বাতাস হইলে ঘরের খাট ঠাট সব আমরা উড়ে চলে যেতাম, তাই না? তো ঠিক একইভাবে যদি আমার ওয়াল না থাকে, ব্যাকটেরিয়ার ভিতরে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোও কি হবে? ধ্বংস হয়ে যাবে। সো তাইলে সেল ওয়ালের জন্য কি কি কাজ করে? এটা আমাকে একটা শেপ দেয়, আমি কেমন হবে, লম্বা হবে না খাটো হবে, কমা হবে নাকি ছোট হবে, ঠিক আছে, এই শেপটা দেয় কে? সেল ওয়াল। আরেকটা কি করে? এটা আমাদের বাইরে যত এগেনস্ট অসমোটিক লাইসিস আছে সেখান থেকে রক্ষা করে ব্যাকটেরিয়াকে। এরপরে রয়েছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের কাজ কি? রেগুলেটস ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে কি? বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে। ট্রান্সপোর্ট মানে কি? যাতায়াত। তো ভাইরাসের কি হয়? ধরেন যে আমি একটা যদি ভাইরাস আঁকে আপনাদেরকে দেখাই, এরকম ভাইরাস, ঠিক আছে, কিছু এলিমেন্টস আছে যেগুলো এর ভিতরে দেওয়া লাগে, কিছু এলিমেন্টস এর বাইরে আসা লাগে। যেমন ধরেন আমাদের হয় না, ঘাম হয় না? ঘাম হয় না? ঘাম কেমনে হয়? শরীরের চামড়াতে ভিতর বাইরে বের হয়ে আসে। তাহলে কি হচ্ছে? একটা শরীরের থেকে বাইরে বের হয়ে যাচ্ছে পানি, তাই না? এই যে প্রসেসটা আছে, এই প্রসেসে সাহায্য করে কি? আমাদের সেল মেমব্রেন। এছাড়া কি করে? রেসপিরেশন। রেসপিরেশন মানে কি? শ্বাস। তাহলে ভাইরাস একটা জীব, জীব মানে কি? তার শ্বাস প্রশ্বাস নেওয়া লাগবে। এই যে আমরা যে ট্রি মানে বৃক্ষ সম্পর্কে জানি, বৃক্ষেরও কিন্তু জীবন আছে, জানেন তো? এটা বৃক্ষের যে জীবন আছে জানেন তো? কে বলছে এটা বলেন তো? স্যার জগদীশ চন্দ্র বসু এটা প্রমাণ করছেন, বুঝছেন? তো এই রেসপিরেশনেও তাদের দরকার। এবং সেই সাথে সাথে কি? বায়োসিনথেসিস। বায়োসিনথেসিস মানে কি? সিনথেসিস হয়। সিনথেসিস মানে করোনা ভাইরাসের নাম তো আপনারা শুনছেন, তাই না? করোনার তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? করোনা আমরা কিন্তু ছাড়ি না, এরকম হচ্ছে করোনার গান। তো করোনার বিষয়টা হচ্ছে, করোনাকে আমরা যখন আসছে তখন আমরা এদের সরকার কি করছিল? টিকা আনছিল, অ্যাস্ট্রোজেন আনছে, তারপরে আরও মডার্ন আনছে, আরও অনেক বায়োফর্মের বিভিন্ন কিছু আনছে, তাই না? এই যে টিকা যখন আমরা প্রথম ডোজটা দিলাম, এরপরে কি হলো? সেকেন্ড ডোজের কথা বললো। সেকেন্ড ডোজের পর কি হলো? থার্ড ডোজের কথা বললো। এখন আবার কি বলে বলেন তো? ফোর্থ ডোজের কথা বলতেছে। তারপরে আবার আসবে কি? ফিফথ ডোজ। কেন?
তার কারণ হচ্ছে আমরা যখন এইচআইভি নিয়ে তো আপনারা জানেন, এইচআইভি যখন 1981 সালে আসছে প্রথম আবিষ্কার হয়, 1981 সালে আমেরিকায় প্রথম আবিষ্কার হয়। তো এইচআইভি কিন্তু মেইনলি ছিল হচ্ছে বানরের শরীরে। এইচআইভি যে ভাইরাসটা ছিল এটা কিসে ছিল? বানরের শরীরে। হিউম্যান ইমিউনো যে ভাইরাসটা আছে, এই বানরের শরীর থেকে যখন বানরের মাংস মানুষ খাইছে, ওই ব্যক্তি বানরের মাংস খাইছে, খাওয়ার পরে ওই ভাইরাসটা মানুষের শরীরে আছে, কিন্তু দেখা যায় কি এই যে জীবাণুগুলো আছে এগুলো রিসিভ করতে হয়, অর্থাৎ আমার শরীরে সব জীবাণু আসবে না। ঠিক আছে, ধরেন যে ক্যান্সার আক্রান্ত একজন মানুষের শরীরে, ওটাও কিন্তু বিভিন্ন ভাইরাসের কারণে হয়। ওই জীবাণু যেহেতু আমরা ট্রিটমেন্ট করি, সো আমরা তো সংস্পর্শে থাকি, কিন্তু সবসময় যে আমার ভাইরাস হবে বিষয়টা এমন না, মানে আমার ক্যান্সারে যাবে এমন না। ক্যান্সারের বিষয়টা হচ্ছে ওই ভাইরাসটা যখন আমার শরীরে আসবে এবং আমার শরীর যখন ওকে বরণ করে নিবে যে আসো আমার কাছে আসো, তখন আসছে মেইনলি আমার সমস্যা হবে। বাট আমার শরীর যদি ওইটাকে বরণ করে না নেয় তাহলে কি আমার সমস্যা হবে? আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো বানর থেকে কি হলো, ওই ভাইরাস নিজের রূপ পরিবর্তন করে। ভাইরাস কিন্তু খুব দ্রুত নিজের রূপ পরিবর্তন করতে পারে। ঠিক আছে, মানুষকে ধ্বংস করার জন্য সে তার রূপ পরিবর্তন করে ফেলে বানর থেকে কিসে চলে গেল? মানুষে চলে গেল। এই যে বানর থেকে যখন মানুষে গেল তখন আসছে মেইনলি আমাদের শরীরে কি হলো? এইডস হলো। ওকে, তো করোনা কিসে ছিল বলেন তো? সাপে ছিল, আমরা শুনছি তাই না? তো যখন চায়নার মানুষজন সাপ খাইছে তখন কি হয়েছে? ওই জীবাণু আছে মানুষের শরীরে বারবার আস্তে আস্তে তখন চিন্তা করতেছে যে মানুষটা কিভাবে কাবু বানানো যায়। ভাইরাসও কিন্তু গবেষণা করে, ভাইরাস গবেষণা করে চিন্তা করতেছে কিভাবে কাবু বানানো যায়, কিভাবে কিছু কিছু চেঞ্জ করতেছে, আবার অ্যাটাক করতেছে, হচ্ছে না, আবার অ্যাটাক করতেছে, হচ্ছে না। এক সময় যে দেখা যাচ্ছে কি মানুষকে সে কি প্রতিহত করতে পারছে, এবং করোনা কিন্তু সারা পৃথিবীব্যাপী ছড়ায় একটা প্যান্ডেমিক আকার ধারণ করছে, তাই না? আমরা এটা জানি। তো ঠিক একই কাজটা কে করে? এই যে বায়োসিনথেসিস, এই বায়োসিনথেসিসটা হচ্ছে মেইনলি করে কে? সেল মেমব্রেন। আর বায়োসিনথেসিস বলতে ওই জিনিসটাকেই বোঝায়, ওই যে রূপ পরিবর্তন, বহুরূপিতা, এটাকে কি বলে? বায়োসিনথেসিস। এরপর আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মেইন কাজ কি? মিডিয়াম ফর দ্য বায়োকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড মেটাবলিজম। এটা হচ্ছে একটা আমাদের বায়োকেমিক্যাল অর্থাৎ জীব কেমিক্যাল এবং আছে কি মেটাবলিজমের কাজ করে। ওকে, এরপরে কি আছে দেখেন? নিউক্লিয়র। নিউক্লিয়র কি করে? কন্টেন্ট জেনেটিক ম্যাটেরিয়ালস। মেইনলি হচ্ছে ধরেন ভাইরাস থেকে তো আর মানুষের সৃষ্টি হয় না, ভাইরাস থেকে কি মানুষের সৃষ্টি হয়? তাহলে তো দেখতে পাইতেন যে ভাইরাসের মাধ্যমে রিপ্রোডাকশনে মানুষ হচ্ছে, মানুষের থেকে গরু ছাগল হচ্ছে, গরু ছাগল থেকে অমুক হচ্ছে, তাহলে জীব বৈচিত্র্য আর থাকতো না, থাকতো? তো তখন আসছে ভাইরাসের ছেলে যখন আসছে মানুষ হতো, ও এসে কইতো যে আমার বাপ মাকে মারা যাবে না, সব মানুষকে মেরে ফেলাও, খালি ভাইরাসকে বাঁচায় রাখতে হবে। ঠিক আছে, ও ব্যাকটেরিয়াকে বাঁচায় রাখতে হবে। তাহলে এর কাজ কি? জেনেটিক ম্যাটেরিয়ালস প্রোভাইড করা, এবং এটা হচ্ছে কন্ট্রোল করে সেলের ফাংশন, যত কাজ আছে কোষের সেগুলোকে কন্ট্রোল করে এই নিউক্লিয়র। আর লাস্টে কি আছে? রাইবোজোম। রাইবোজোম তো আমি আগেও আপনাকে বলছি যে এটা কি করে? প্রোটিন সিনথেসিস করে। ওকে, এখন একটা কথা বলি, রাইবোজোম হচ্ছে মেইনলি দুই প্রকার হয়। রাইবোজোম কত প্রকার হয়? দুই প্রকার। একটা হয় 80S আর একটা হচ্ছে 70S। ওকে, একটা হচ্ছে 80S আর একটা কি হচ্ছে? যে 70S। বোঝা গেছে কি বলছি? 80S কাদের মধ্যে পাওয়া যায়? আমাদের মতো মানুষ আছে না, হিউম্যান বডির যে রাইবোজোম আছে সেটা হচ্ছে 80S ধরনের। সেটা কোন ধরনের হয়? 80S ধরনের। আর ব্যাকটেরিয়াতে যেটা পাওয়া যায় সেটা কোন ধরনের হয়? 70S ধরনের। ওকে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মেইনলি আপনাদের কাজ হচ্ছে এই যে কম্পোনেন্টসগুলো আছে এগুলো একদম মুখস্থ করে ফেলতে হয়, কিচ্ছু করার নাই। এসেনশিয়াল কম্পোনেন্ট কি কি? সেল ওয়াল, সেল মেমব্রেন, হ্যাঁ, ফাংশনও লাগবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোর ফাংশনও লাগবে। সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়য়েড, তারপর রয়েছে সাইটোপ্লাজম, আর রয়েছে লাস্টে রাইবোজোম। এই পাঁচটা কি আমাদের ব্যাকটেরিয়ার এসেনশিয়াল কম্পোনেন্ট। মনে থাকবে, এটা খুব সুন্দরভাবে আপনাদের মনে রাখতে হবে। ফাংশনগুলো মনে রাখলে খুব বেশি ভালো হয়, কারণ ফাংশন দিয়েও কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে এইগুলো আছে ইম্পর্ট্যান্ট কেন? এইগুলো আছে বেশি ইম্পর্ট্যান্ট, আমি এই জন্য আপনাকে বলতেছি। এইগুলো কম ইম্পর্ট্যান্ট, বাট এটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য এই নামগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আমার সাথে আপনারা একবার বলতে পারেন। ফার্স্ট অফ অল কি আছে? সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন, তারপর কি আছে? সাইটোপ্লাজম, নিউক্লিয়য়েড, আর কি আছে? রাইবোজোম। এ আছে পাঁচটা। ওকে, এটা কি আমাদের এসেনশিয়াল কম্পোনেন্ট। ওকে, এরপর চলেন আমরা যাই পরে। এরপর আছে নন এসেনশিয়ালে যাই। এতক্ষণ তো এসেনশিয়াল পড়লাম, নন এসেনশিয়াল রাগ করবে না? তো নন এসেনশিয়াল কম্পোনেন্ট কাদেরকে বলে? নন এসেনশিয়াল ফর বেসিক সার্ভাইভাল বাট হেল্প ইন অ্যাডাপশন। অ্যাডাপশন মানে কি? পরিবেশের সাথে খাপ খাওয়ানো, বিবর্তন। বললাম না যে ভাইরাস তো ধ্বংস হয়ে যায়নি। এই পৃথিবীতে এক সময় ডাইনোসর ছিল না? ডাইনোসর নাম শুনছেন না? ডাইনোসরের ছিল। আজকে কি আছে? ডাইনোসর
নাই। কেন? পরিবেশের সাথে সে খাপ খাওয়াইতে পারেনি, ঠিক আছে, সেজন্য সে কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। মানুষের একসময় লেজ ছিল, অনেকে বলে, তো মানুষের লেজ ছিল কেন? আমাদের এই যে কক্সিস একটা অস্থি আছে, বোনস আছে, ঠিক আছে, কক্সিস বোনস আছে, সো এই জন্য বলে মানুষের এক সময় লেজ ছিল। অ্যাপেন্ডিসাইটিস আছে না, আমাদের সবারই আছে। এই যে অ্যাপেন্ডিসাইটিস আছে, অ্যাপেন্ডিসাইটিসের আমাদের কিন্তু কোনো কাজ নাই, অ্যাপেন্ডিসাইটের কিন্তু কোনো কাজ নাই, বাট আছে শরীরে আমাদের। তো এই যে কাজটা আছে, এক সময় এদের দরকার ছিল, বাট প্রয়োজনের খাতিরে মানুষের ব্যবহারের প্রয়োজন হচ্ছে না, এই জন্য এগুলো কী হয়ে গেছে, বিবর্তিত বা লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। ওকে, অ্যাডাপশন অর্থাৎ পরিবেশের সাথে খাপ খায় না। ভায়োলেন্স, তারপর আছে অ্যান্ড রেসিস্টেন্স, নট প্রেজেন্ট ইন অল ব্যাকটেরিয়া, অর্থাৎ নন এসেনশিয়াল বলতে এই কম্পোনেন্টগুলা সব ব্যাকটেরিয়ায় থাকবে না, সব ব্যাকটেরিয়াই থাকবে না। যেমন মানুষের ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, ধরেন উনি চশমা পরে, আপনি কি পরেন? পরতেছেন না, তাহলে ওনার চশমাটা গুরুত্বপূর্ণ, আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ না। তারপর ধরেন যে কেউ আছে ফর্সা, কেউ কালো, ঠিক আছে, এই জন্য কেউ ফর্সা কেউ কালো, গায়ের রং কেউ ফর্সা কেউ কালো, একজনের জন্য ইম্পর্ট্যান্ট আরেকজনের জন্য ইম্পর্ট্যান্ট না। কেউ দেখা যাচ্ছে যে ঘোরাঘুরি করতে পছন্দ করে, কেউ করে না। তো এইগুলা কি এক একজনের এক এক রকম কম্পোনেন্টস থাকে, এটা হচ্ছে এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নন এসেনশিয়াল কম্পোনেন্টস। ওকে, এবার চলেন আমরা নন এসেনশিয়াল কম্পোনেন্টসগুলো একটু দেখে ফেলি। নন এসেনশিয়ালের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্যাপসুল বা স্মিলার লেয়ার, ঠিক আছে, স্লিমা লেয়ার, ঠিক আছে। তো দেখেন এটা কি কাজ করে, প্রোটেক্ট ফ্রম ফ্যাগোসাইটোসিস, হেল্পস ইন অ্যাডেনশন, এটা হচ্ছে প্রোটেকশন করে ফ্রম ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস কি জানেন? এটা আমাদের শরীরের যে ডাব্লিউবিসির নাম তো শুনছেন, তাই না, হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের কাজ কি বলেন তো? হোয়াইট ব্লাড সেলের কাজ কি আমাদের শরীরে? হোয়াইট ব্লাড সেলের মেইন কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। কি কাজ করা? জীবাণু ধ্বংস করা। আমাদের যে তিনটা রক্তকণিকা আছে, একটা আছে আরবিসি, আর একটা আছে প্লাটিলেট, তাই তো, এই আছে, তাই না। আরবিসির কাজ কি? অক্সিজেন প্রোভাইড করা। কি করা? অক্সিজেন প্রোভাইড করা, অর্থাৎ লাঙে আমি যে অক্সিজেনটা নিয়ে, যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, লাঙে যাচ্ছে না, লাঙের যে লাং থেকে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত লাঙে আসে, লাঙে আসার পরে ওইটা আছে কি হয়, আমাদের ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আমাদের লাঙে দিয়ে দেয়, আর অক্সিজেনটা আমাদের শরীরে পুশ করে দেয়। বোঝা গেছে কি বলছি? এই যে আমাদের যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা পুরো যায় কিভাবে? যায় আছে রক্তের মাধ্যমে। কোন রক্ত? এই আরবিসির মাধ্যমে। ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসির কাজ আছে রোগ জীবাণু যাতে আমাদের শরীরে ঢুকতে না পারে, ঢুকলে যাতে ধ্বংস করতে পারে। প্লাটিলেটের কাজ কি? রক্ত জমাট বাঁধানো। কি করে? রক্ত জমাট বাঁধানো। ধরেন আমার হাত কেটে গেছে, একটু কেটে গেলে যদি রক্ত জমাট না বাঁধতো তাহলে কি হতো? সারাদিন রক্ত পড়তে থাকতো, রক্ত পড়তে থাকতো আর রক্ত পড়তে থাকতো, তাই না? বাট তা কি হয়? তা কিন্তু হয় না। কি হয় বলেন তো? এখানে প্লাটিলেটের কারণে রক্তটা জমাট বেঁধে যায়। কিন্তু দেখবেন যাদের আসলে মেইনলি আসছে, দেখবেন যে ডেঙ্গু হয়। ডেঙ্গু হলে কি হয়? প্লাটিলেট কমে যায় না? কমে যায়। তো প্লাটিলেট কমে গেলে কি হয়? রক্ত জমাট বাঁধে না, রক্ত ক্ষরণ হতে থাকে, তাই না? ঘা ফেটে ফুটে রক্ত র্যাশ হয়, ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে, জ্বর হয় অনেক বেশি, 104-5 ডিগ্রি পর্যন্ত জ্বর ওঠে, ঠিক আছে, এরকম হয় না? তো এই কেন হয়? প্লাটিলেটের কারণে হয়। তো এই তিনটা হচ্ছে এর মেইনলি কাজ। তো এই ডাব্লিউবিসি যে কাজটা করে, ফ্যাগোসাইটোসিস করে, অর্থাৎ ব্যাকটেরিয়া তো আমার শরীরের জন্য ভালো জিনিস না। ভালো জিনিস? ভালো জিনিস এটা, কিন্তু আমরা ব্যাকটেরিয়া খাই। কিভাবে খাই? দই খাইছেন তো মনে হয় নাকি, তাই না? দই, এই যে দই আছে না, আমরা যে দইটা ইউজ করি বা খাওয়া দাওয়া করি, এটা হচ্ছে মেনলি আছে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের মাধ্যমে। ফার্মেন্টেশনের মাধ্যমটা মানে কি? এই দই ব্যাকটেরিয়া খায়, খেয়ে যখন মল ত্যাগ করে সেটাই আমরা খাই, ঠিক আছে। দইয়ের যখন আসছে পাতা হয়, তখন যে দুধ আছে, দুধটা আসছে কি হয়? ব্যাকটেরিয়া খায়, খায় যে মলত্যাগ করে ওরা, সেটা আসছে দই হয়, আর সেটা কি হয়? আমরা খাই, মজা করে খাই। এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া কিছু উপকারী দিকও আছে, বাট অপকারী দিকটাই বেশি। আর আমাদের শরীরে যখন একটা ব্যাকটেরিয়া ঢোকে, এইরকম ঢোকলো, ডাব্লিউবিসি কি করে? কি যে দাঁড়াতরে খাইছি, কি কয়? দাঁড়াতরে খাইছি, আইসে ডাব্লিউবিসি এরকম ফ্যাগোসাইটোসিস করে, অর্থাৎ এরকমভাবে একটা ক্ষণপথ সৃষ্টি করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? ক্ষণপথ, এরকমভাবে গিলে ফেলে, ঠিক আছে। কি বলছে? যে এইভাবে আসছে জড়াই ধরে, এই যে ভাইরাস এটাতে জড়াই ধরে, এটাকে বলা হয়েছে ফ্যাগোসাইটোসিস। এখন এই ফ্যাগোসাইটোসিস থেকে রক্ষা করে কে? ক্যাপসুল, ঠিক আছে। কি বলছি? ক্যাপসুল রক্ষা করে। যেমন বলে না যে ভাইরাল জ্বর হয়েছে, বলে না, শুনছেন না? ভাইরাল জ্বর 1 সপ্তাহের ভিতরে সারে না, জানান তো এটা? ভাইরাল জ্বর 1 সপ্তাহের ভিতরে সারে না। যখন ভাইরাস ঢোকে শরীরে, ভাইরাস এরকম একটা ক্যাপসুল বানায়,
ঠিক আছে, কি বলছি? এই ক্যাপসুলের কথাটা হচ্ছে ভাইরাস বলে যে তুমি যত যা কিছু করো না কেন, যত বড় অ্যান্টিবায়োটিক খাও, যা কিছু করো, এই ক্যাপসুল 1 সপ্তাহ আগে ঠিক হবে না। এই 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে থাকে। যখন 1 সপ্তাহ শেষ হয়ে যায় তখন এই ক্যাপসুল তখন ধ্বংস হয়ে যায়, তখন ভাইরাসও মারা যায়। বোঝা গেছে কি বলছি? তো এই যে ক্যাপসুল রয়েছে, ক্যাপসুলে এই জন্য ভাইরাল জ্বর হলে আপনাদের বেশি টেনশন নেওয়ার কিছু নাই। 1 সপ্তাহ পর ঠিক হবে। যত ওষুধ খান না কেন কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। কারণ কি, ও তো ঘুমটা দিয়ে বসে আছে। যতই আপনি ঘুমটা তুলতে যান না কেন কাজ হবে না, ও ঘুমটা তুলবে না, ও প্রোটেকশন নিয়ে বসে আছে। ওকে, সো এই যে ফ্যাগোসাইটোসিস থেকে রক্ষা, এই কাজটা কে করে? ক্যাপসুল। ওকে, এরপরে চলে আসি ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে এই যে ভাইরাসটাকে না, এর পিছনে কিছু লেজ থাকে, এরকম কিছু লেজ থাকে, এটাই হচ্ছে ফ্ল্যাজেলা। এর কাজ কি? এটা মেইনলি আছে মোবিলিটি, মানে কি চলাচলে সহযোগিতা করে। কি করে? চলাচলে, মুভমেন্টে সহযোগিতা করে। ওকে, এই ফ্ল্যাজেলাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। ফ্ল্যাজেলা কি করে? মুভমেন্টে সহযোগিতা করে। এরপরে আছে পিলি। পিলির কাজ হচ্ছে কি? পিলি আছে মেইনলি আছে অ্যাটাচমেন্ট অ্যান্ড কনজাংগেশন, মানে হচ্ছে আপনার হচ্ছে আমাদের শরীরের সাথে ইনভলভ হয়, রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া এসে আমাদের শরীরে যুক্ত হয়। এই যুক্ত হওয়ার কাজটা কে করে? পিলি। এবার প্লাজমিডস। প্লাজমিডস হচ্ছে মেইনলি আছে একটা ডিএনএ খণ্ড। এটা কি? মেইনলি একটা ডিএনএ খণ্ড। এটা ক্যারিজ জিনস ফর অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স টক্সিক প্রোডাকশন এসেপ্টা। ওকে, এরপর আছে ইনক্লুশন বডি, স্টোর নিউট্রিশন, মানে এইখানে আছে নিউট্রিশন যে গ্রেডিয়েন্টগুলো থাকে, গ্লুকোজ, ফসফেট, এইগুলো জমা রাখে। আর লাস্টে কি আছে? অ্যান্ডোস্পোর। হেলথ ব্যাকটেরিয়া সার্ভাইভ এক্সট্রিম কন্ডিশন, মানে ধরেন ভাইরাসের যে উপযুক্ত পরিবেশ তার থেকে যখন বাজে পরিবেশ হয়ে যায়, ধরেন অধিক গরম, অধিক শীত, তখন এই ভাইরাসকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করে কে? অ্যান্ডোস্পোর। কে সহযোগিতা করে? অ্যান্ডোস্পোর। মনে থাকবে, অ্যান্ডোস্পোর। তাহলে আমার সাথে আরেকবার একটু বলেন যে নন এসেনশিয়াল কম্পোনেন্ট আমার কি কি আছে? ক্যাপসুল, ফ্ল্যাজেলা, পিলি, প্লাজমিড, ইনক্লুসিভ বডিজ, আর কি আছে? অ্যান্ডোস্পোর। মনে থাকবে? তাহলে এইগুলোর কি পড়তে হবে? নাম পড়া লাগবে, হুবহু মুখস্থ করা লাগবে, ফ্যাক্টরসগুলো মুখস্থ করা লাগবে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে এটা বুঝতে? চলেন তাহলে পরে যাই। এবার এটা দেখেন, এই যে ব্যাকটেরিয়া, এই যে এরকম হয়, এই যেটা থাকে এটা হচ্ছে সেই সেল ওয়াল। তো এই যে সেল ওয়াল দেখতে পাচ্ছেন যে এই যে এলিমেন্ট যেটা আছে, তার ক্যাপসুল ট্যাপসুল সবই আছে। এই যে ফ্ল্যাজেলা আমি বলছিলাম পিছনে দুইটা আছে লেজের মতো থাকে, সেটা ফ্ল্যাজেলা। তারপরে পিলি আছে কি? এইগুলো আছে পিলি। এইগুলো কি করে? আমাদের শরীরে এসে এরকম আটকে থাকতে সহযোগিতা করে। পিলির কাজ কি? শরীরে এসে এইভাবে যে আটকে ধরবে, যে ঝাপটায় ধরবে, এই কাজটা করে কে? পিলি করে। বোঝা গেছে কি বলছি? কারণ আপনি যদি হাঁটা না থাকে তাহলে তো আমার সাথে জোড়া লাগবে না, তাই না? লাগবে। আর এই কাজটা কে করে? এই যে দেখতেছেন না সুতার মতো যেগুলো, এইগুলাই করে পিলি। এরপরে ক্যাপসুল থাকে, ক্যাপসুল তো দেখতে পাচ্ছেন যে এইটা আছে, বাইরে যে আবরণটা আছে, এটা কি? মানে ক্যাপসুলটা হচ্ছে মেনলি সেল ওয়ালের বাইরে থাকে। সেল ওয়ালের বাইরে আর একটা ওয়াল থাকে হলে তখন তাকে কি বলে? ক্যাপসুল। দ্যাট মিনস ডাবল যখন দেয়াল হয় তখন একটা ক্যাপসুল হয়, একটা সেল ওয়াল হয়। আবার রাইবোজোম যে দেখা যাচ্ছে যে ইসের মতো, এই যে এইগুলো আছে রাইবোজোম। আর ক্রোমোজোম সবসময় সাধারণত এরকম পেঁচানো গোছানো একটা জিনিস দেখবেন। আর প্লাজমিডকে বলছিলাম একটা ডিএনএ খণ্ড। ডিএনএ বলতে এরকম দেখবেন একটা খন্ডের মতো থাকবে সবসময়, এটা হচ্ছে কি? সেই প্লাজমিড। এই আছে যে যেখানে আছে একটু ভারী বস্তু, গাঢ় বস্তু থাকে, সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় সাধারণত হচ্ছে ভিতরে থাকে নিউক্লিয়র, এটাকে বলে অ্যান্ডোস্পোর। ঠিক আছে, অ্যান্ডোস্পোর। স্পোর মানে কি? আমি আপনাদের আরেকটু ক্লিয়ার বোঝাই। কলা গাছ তো দেখছেন না? কলা গাছের কি হয়? কলা গাছের কখনো দেখছেন মানে বিচি যে আছে আর কি, বীজ, সেখান থেকে কি কলা গাছ হয়? হয়, কিন্তু সেটার প্রসেসটা অনেক জটিল। আমরা কি করি? কলা গাছ একটা লাগাই থই, পাশে দেখে এইখান থেকে একটা ওঠে, এইখান থেকে একটা ওঠে, এইখান থেকে একটা ওঠে, দেখছেন না? তখন কি করি? এইগুলো কেটে নিয়ে আরেক জায়গায় লাগাই, তাই তো করি। এইটা হচ্ছে সেই স্পোর। এটা কি? ওর স্পোর। বোঝা গেছে কি বলছি? তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যখন ব্যাকটেরিয়া জনন কার্য সম্পন্ন করতে না পারে, অর্থাৎ রিপ্রোডাকশন করতে না পারে, তখন এই যে স্পোর আছে এটা সেই কাজগুলো করে দেয়। ওকে, চলেন পরে যাই। এবার আসছে স্টেরিলাইজেশনে। আমাদের মেইনলি ব্যাকটেরিয়ার গঠনটা মোটামুটি পড়া শেষ। বুঝতে পারছেন তো কি গঠন, কি পড়া লাগবে সেটা ক্লিয়ার তো? কোনো ঝামেলা আছে বুঝতে? এবার আসছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন বলতে আসলে কি বোঝেন? জীবাণু ধ্বংস করা। এখন দুইটা জিনিস আছে, একটা আছে ডিসইনফেক্টেন্ট আর আছে স্টেরিলাইজেশন। ডিসইনফেক্টেন্ট আর স্টেরিলাইজেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, পার্থক্যটা একটু মনে রাখবেন। এই যে ডিসইনফেক্টেন্ট যেটা আছে, তো ফার্স্ট অফ অল আগে আমি স্টেরিলাইজেশনটা একটু বলি। স্টেরিলাইজেশন হচ্ছে যেটা বললেন যে জীবাণু ধ্বংস করে, ঠিক আছে?
এখন জীবাণু কিন্তু সবাই ধ্বংস করতে পারে না, পারে না। যেমন ধরেন আমি যদি নর্মাল পানিতে হাত ধুই আর যদি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, একটা বেসিক তো পার্থক্য আছে না? হ্যান্ড ওয়াশ কেন ইউজ করি? কারণ বেশি জীবাণু যাতে ধ্বংস হয়। তো ডিসইনফেক্টেন্টটা হচ্ছে এটা মাইক্রো অর্গানিজম ধ্বংস করে, বাট এটা স্পোরকে ধ্বংস করতে পারে না। কাকে পারে না? স্পোরকে ধ্বংস করতে পারে না। বাট এই স্টেরিলাইজেশনের যে মেথড আছে অটোক্লেভিং আবার কি পারে? স্পোরকে ধ্বংস করতে পারে। তো দেখেন, স্টেরিলাইজেশন ইজ দ্য অ্যাবসোলিউট ফ্রিজিং অফ অ্যান আর্টিকেল ফ্রম এনি মাইক্রোবিয়াল বার্ডেন ইনক্লুডিং স্পোর। অর্থাৎ স্টেরিলাইজেশন স্পোর ধ্বংস করতে পারে, ডিসইনফেক্টেন্ট স্পোর ধ্বংস করতে পারে না। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। ক্লিয়ার? আর একটা কথা বলি, ডিসইনফেক্টেন্ট সাধারণত আমাদের জীবিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ক্লিয়ার? মৃত মানুষের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় মনে আছে? মৃত একটা লাশ আছে না, মর্গে রাখে, এই লাশগুলো সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করে জানেন? ফরমালিন ইউজ করে। সাবাস, ফরমালিন ইউজ করে। আমরা তো প্রচুর পরিমাণে ফরমালিন খাই না? খাই। খাদ্য খাবার দেখবেন যে একটা ফল নিয়ে রাখবেন 2 সপ্তাহ পরেও কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? ফরমালিনের কারণে। তো আমরা কিন্তু ফরমালিন খাই, প্রচুর ফরমালিন খাই না? তো এই যে ফরমালিন আছে না, ফরমালিন আমাদের জন্য কিন্তু খুবই মারাত্মক লেভেলের ক্ষতিকারক জিনিস। কারণ এর কারণে ক্যান্সার হতে পারে, অর্গান ড্যামেজ হতে পারে, ইত্যাদিতে অনেক সমস্যা। তো এই যে ফরমালিন আছে, ফরমালিন কী হবে তাহলে? ডিসইনফেক্টেন্ট। অর্থাৎ যেটা জীবিত কোষে ব্যবহার করা হয় না সেটা কি হবে? ডিসইনফেক্টেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? আমার কথা বুঝতে পারছেন? ডিসইনফেক্টেন্ট কি হয়? জীবিত কোষে ব্যবহার করা হয় না। এটা কি হয়? মৃত কোষে ব্যবহার করা হয়। যেমন ফরমালিন কিসে ব্যবহার করা হয়? মৃত কোষে। এটা তো আমার জীবিত কোষে ব্যবহার করা হয় না। তো চলেন আমরা স্টেরিলাইজেশনের কিছু মেথড আছে, সেই মেথডগুলো একটু দেখি। স্টেরিলাইজেশনের মেথডকে মেইনলি হচ্ছে আপনি এই যে ভাগ করতে পারেন, যেমন ফিজিক্যাল মেথড আছে আর একটা আছে কেমিক্যাল। ফিজিক্যাল মানে কি? ধরেন যে কিছু জিনিসপত্র কাজ করে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন, সেটা হচ্ছে কি? ফিজিক্যাল মেথড। আরেকটা হচ্ছে কি? কেমিক্যাল মানে কি? বিভিন্ন ধরনের যে কেমিক্যাল উপাদান আছে, ইথিলিন অক্সাইড, ফেনল, ক্রিস্টল, এই যে ইত্যাদি ব্যবহার করা হয়, এগুলো কি হবে? কেমিক্যাল। তো আমাদের যে এটা আছে ফিজিক্যাল মেথড, দেখেন ফিজিক্যাল মেথডের মধ্যে প্রথম যেটা আছে ড্রাই হিট। ড্রাই মানে কি? শুষ্ক হিট, তাপ। এর মধ্যে কি আছে? রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, আর কি আছে? ইনসিনারেশন। এর একটু মনে রাখবেন। এরপর চলে আসি 2 নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে ময়েস্ট হিট, মানে কি? একটু আর্দ্র। ময়েস্ট মানে কি? আর্দ্র, তাই না? ময়েশ্চার থেকে বাঁচো, তার মানে কি? আর্দ্রতা থেকে বাঁচো। শীতকালে আর্দ্রতা বেশি থাকে, এই জন্য কি হয়? আমাদের ঠোঁট মুখগুলো সব ফেটে যায়, শরীর থেকে পানি বের হয়ে যায়, ঠোঁট মুখ ফেটে যায়। তো ময়েস্ট হিটের মধ্যে রয়েছে বিলো 100 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে যেটা হয় সেটাকে বলে পাস্তুরাইজেশন। কি বলে? পাস্তুরাইজেশন। এই পাস্তুরাইজেশন মেইনলি ব্যবহার করা হয় দুধ জাতীয় যে খাবারগুলো আছে, দুধ, মিল্ক, তাই না? এই যে গরু ছাগলের যে দুধ দেখবেন আমরা প্যাকেটজাত করে খাই না, রুগীকে দেয় না? হ্যাঁ, এটা আছে পাস্তুরাইজেশন। এটা আছে ময়েস্ট হিটের একটা উপাদান কি? বিলো 100 ডিগ্রির উদাহরণ কি? পাস্তুরাইজেশন। এটা কি? মিল্ক। ওকে, মিল্ক প্রিজারভেশন করতে সহযোগিতা করে। 100 ডিগ্রি, একদম 100 ডিগ্রিতে যখন আসে তখন সেটার উদাহরণ হচ্ছে বয়েলিং, স্টেমিং মানে সিদ্ধ করা, জলীয় বাষ্প করা, এটাকে বলে স্টেমিং। তাহলে আপনাকে যদি আমি কোশ্চেন করি কখনো, বয়েলিং এর তাপমাত্রা কত? 100 ডিগ্রি। মনে থাকবে, বয়েলিং এর তাপমাত্রা কত? 100 ডিগ্রি। এরপর আছে অ্যাবাভ 100 ডিগ্রি, এটার উদাহরণ আছে এই যে অটোক্লেভিং এর তাপমাত্রা কত? 121 ডিগ্রি, 121 ডিগ্রি সেলসিয়াস। মনে থাকবে? তাহলে এইগুলো সব আছে ফিজিক্যাল মেথড। তাহলে আমাদের স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড কি কি আছে? মেইনলি 2 ভাগে ভাগ করা হয়। ড্রাই এয়ার আছে, ময়েস্ট হিট। ড্রাই এয়ারের উদাহরণ কি আছে? রেড হিট, ফ্লেমিং, হট এয়ার ওভেন, ইনসিনারেশন। আমাদের ময়েস্ট হিটের মধ্যে আপনার এত কিছু দরকার নাই, জাস্ট এই কয়েকটা 3-4টা নাম মনে রাখবেন: পাস্তুরাইজেশন, বয়েলিং, স্টেমিং, আর হচ্ছে কি আছে? অটোক্লেভিং। এই 4টা হচ্ছে কি আমাদের ময়েস্ট হিটের উদাহরণ। আর ড্রাই হিটের উদাহরণ হচ্ছে এই 4টা। মনে থাকবে এটা? এবার চলেন আমরা তাহলে পরবর্তীতে যাই। আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে রেডিয়েশন। আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করে থাকি। দেখবেন রেডিয়েশন মানে বিষয়টা কি? কিছু সময় দেখবেন যে আমরা জীবাণু ধ্বংস করতে বিভিন্ন ধরনের রশ্মি ব্যবহার করি, যেমন এক্স-রে, নাম শুনছেন তো, তাই না? এক্স-রে। আরেকটা কি আছে? গামার সংকেতটা পাচ্ছিলাম না, এই জন্য গামা লিখে দিচ্ছি। গামা হচ্ছে এরকম,
আল্ট্রাভায়োলেট রে। এই তিনটা ব্যবহার করা হয় কি জন্য? জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করে। তো রেডিয়েশন উদাহরণ কি কি আছে? এক্স রে, গামা, ইউভি রে। এরপর আছে ফিল্ট্রেশন। এটা বেশি একটা পরীক্ষায় আসে না, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ব্রেক ফিল্ড, সুইচ টাইপ, মেমব্রেন ফিল্টার্স। ওকে, ফিল্টার করা হয়, এখানে কি হচ্ছে? ফিল্টার করা হয়। ওকে, সো এইগুলো একটু জাস্ট পড়বেন, এই 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবেন। এরপর হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথডের মধ্যে আমি বলছিলাম ফেনল আছে, তারপর আছে ক্রিসল আছে, ডেটল আছে, ডিটারজেন্ট আছে, অক্সিডাইজিং এজেন্ট আছে, আর ইথিলিন অক্সাইড আছে। এই ইথিলিন অক্সাইডটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে। ইথিলিন অক্সাইডটা বেশি পরীক্ষায় আসে, সো এটা একটু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, ক্লিয়ার? এইগুলো সব কি গেল আমাদের স্টেরিলাইজেশনের মেথড। ফেনল থেকে তুলনামূলক একটু কম আসে, বাট ইথিলিন অক্সাইড থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ওকে, পড়া তো লাগবে, নাইলে তো আর দিই নাই, পড়া তো সবই লাগবে, কোন থেকে আসবে কেউ বলতেও পারে না। এবার চলে আসি আমাদের কাছে বিভিন্ন ধরনের স্টেরিলাইজেশনে আসলে কোনটা ইউজ করা হয়, কোথায় কি ইউজ করা হয়। যেমন সব কিছু দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। প্লাস্টিকের যে জিনিসপত্র আছে, এই যদি অটোক্লেভে দেন হবে? হবে? কেন হবে না? তাপমাত্রা অনেক বেশি, প্লাস্টিক তো গলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট অফ অল আসে আমি কয়েকটা জিনিস নিয়ে আসছি, আমি বেশি নিয়ে আসি নাই, কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দিছি। হট এয়ার ওভেনে সাধারণত হচ্ছে গ্লাস ওয়ার্স, টেস্ট টিউব, সপ স্টিক এবং সিলিন্ডার, এইগুলো পরিষ্কার করতে বা এইগুলো স্টেরিলাইজ করতে সাধারণত আমরা কী ব্যবহার করি? হট এয়ার ওভেন। ওই নাম বলতে হবে। হট এয়ার ওভেনে কী কী ব্যবহার করা হয়? গ্লাস ওয়ার্স, টেস্ট টিউব, সপ স্টিক, সিলিন্ডার। ঠিক আছে, এগুলো কিসে ব্যবহার করা হয়? হট এয়ার ওভেনে ব্যবহার করা হয়। পাস্তুরাইজেশন আমি বলছিলাম, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রে পাস্তুরাইজেশন ব্যবহার করা হয়। বয়েলিং কোথায় ব্যবহার করা হয়? ওয়াটার, মানে কি পানি বয়েল করা হয় না? পানি বয়েল করতে। তারপর কি আছে? গিলাস সিরিঞ্জ। আগে কিন্তু এই যে একটা সিরিঞ্জ দিয়ে কিন্তু অনেক দেওয়া হইতো, এখন আর কিন্তু তা দেওয়া হয় না। তো আগে কি ছিল? গিলাস সিরিঞ্জ ছিল। তো গিলাস সিরিঞ্জের গিলাস সামগ্রী পরিষ্কার করতে কি ব্যবহার করতে হবে? বয়েল। সিরিঞ্জ পরিষ্কার করতে কি হবে? বয়েলিং। মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করতে কি ব্যবহার করা হবে? বয়েলিং। অটোক্লেভিং। অটোক্লেভিংয়ের তাপমাত্রা হচ্ছে 121°C, 15 অ্যাটমসফিয়ার চাপে। এটা হচ্ছে কালচার মিডিয়া। তারপরে ড্রেসিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ড্রেসিং করতে, ধরেন যে ওই যে দেখা যায় যে আপনার কি হয় যে আমরা একটা দিয়ে এরকমভাবে করে যখন আসছে আমরা গজ টজ ইউজ করি না, স্টেরাইল গজ দিতে হয়। তারপরে একটা ক্লিপ আমরা আটকাই না, ওই যে কী বলে আর্টারি ফরসেপ দিয়ে আমরা আটকাই না, আর্টারি ফরসেপ দিয়ে আটকাই, মেনলি আছে আর্টারি দিয়ে আটকাইতে হবে, দিয়ে আমরা এই যে পরিষ্কার করি। তাহলে আল্টারিটা কিসে দিতে হবে? ওইটা কিন্তু আমাদের ধারালো কিছু না। আল্টারি কি ধারালো? ওইটা না, ওইটার মূল কাজ কি? ওইটা খালি শুধুমাত্র আছে গজটাকে শুধু আটকায়। ঠিক আছে, তো আল্টারি এই যে জাতীয় জিনিসগুলো আছে ড্রেসিংয়ের। তারপরে ধরেন যে আমি যদি বলি কিডনি ট্রে ইউজ করে, কিডনি ট্রে, তারপরে এমনি ট্রে ইউজ করে। তো এই যে জিনিসগুলো আছে, গালিপট ইউজ করে, কারণ হচ্ছে আমাদের প্রবিসেপ নিতে হয়, এই জন্য গালিপট ইউজ করে। এই জিনিসগুলো আমরা অটোক্লেভ করব। কারণ কি? ড্রেসিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা কিন্তু একটা আর্ট। ড্রেসিং পারা মানে বিশাল বড় একটা জিনিস। নার্সিংয়ের কয়েকটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ হয়। ক্যানুলা, ড্রেসিং। কারণ একটা ধরেন আপনি ড্রেসিং করতেছেন, ওই জিনিস নিয়ে যদি আর একটা পেশেন্টের কাছে যান তাহলে কি হবে? ইনফেকশন হবে। নজোকোমিয়াল ইনফেকশন কিন্তু এইভাবে বেশি ছড়ায়। বুঝা গেছি কি বলছি? এই জন্য একজনের থেকে আরেকজনের বেশি ছড়াই যাবে। দেখা ওর এইচআইভি ছিল, আরেকজনের এইচআইভি হয়ে গেছে, সমস্যা হতে পারে। সো এই জন্য ড্রেসিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো বেশি পরিষ্কার করতে হবে অটোক্লেভ দিয়ে। অ্যাপ্রন, আমরা যে অ্যাপ্রন পরি সেটাও কি করতে হবে? অটোক্লেভে দিতে হবে। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনগুলা যেগুলো শার্প না সেইগুলা দিতে হবে। ভোতা, যেমন ওই যে আমরা বললাম না আল্টারি ফরসেপ, টাওয়েল ক্লিপ, এই যে আমরা যেগুলো বলছি ধারালো যেগুলো আছে, মেনলি আছে বেলেট টাইপের যেগুলো আমরা ইউজ করি, বা কাটার, তাই না? যে লিপটার কাটার আছে, সিজার আছে, যেগুলো আমরা ইউজ করি, এইগুলা কিন্তু এখানে দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে অটোক্লেভে কোনগুলো দিতে হবে? কালচার মিডিয়া দিতে হবে, ড্রেসিংয়ের ইনস্ট্রুমেন্টগুলো দিতে হবে, তারপরে আমাদের কি দিতে হবে? অ্যাপ্রন দিতে হবে। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কোনগুলো? ব্লান্ট, যেগুলো আসলে ধারালো না, ঠিক আছে, শার্পগুলো দেওয়া যাবে না, ব্লান্টগুলো দিতে হবে। ভোতা, কথা ক্লিয়ার? ঠিক আছে। ইথিলিন অক্সাইড, এখানে মেনলি দিতে হবে পলিইথিলিন টিউব, ফ্যাব্রিক্স, হার্ট লাং মেশিন।
ঠিক আছে, কি বলছি, এই জিনিসগুলো কোথায় দিতে হবে, ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড দিয়ে এগুলো আমরা কি করব, স্টেরিলাইজ করব। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এইগুলোকে স্টেরিলাইজ করতে কীভাবে ব্যবহার করা হয়, ইথিলিন অক্সাইড। ওকে, তাহলে আমি যেগুলো বেশি আসে সেগুলো এখানে আনছি, এইগুলো একটু বেশি ভালো করে পড়বেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? চলেন পরে যাই। এখন আমরা আসলে কিছু সমস্যা মানে প্রশ্ন নিয়ে আসছি। সো প্রশ্নগুলো সমাধান করি, দেখি আমরা পারি কিনা। ফার্স্ট অফ অল যেখানে আছে দেখি আপনারা পারেন কিনা একটু বলবেন। এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়াম ইজ, বলেন এসেনশিয়াল কম্পোনেন্ট কী কী আছে ব্যাকটেরিয়ার? পিলি, সেল ওয়াল, স্পোর, নিউক্লিয়ট, সেল মেমব্রেন। এই 5টা অপশনের মধ্যে কোন কোনগুলা আমার এসেনশিয়াল কম্পোনেন্ট, সেইগুলো কী হবে, ট্রু হবে। দেন তো আপনার মনে আছে কিনা পিলি কি ছিল বলেন তো? পিলি নন এসেনশিয়াল। পিলি কি ছিল, নন এসেনশিয়াল, তাহলে এটা কি হবে, ফলস। সেল ওয়াল কি ছিল, এসেনশিয়াল, তাহলে এটা কি হবে, ট্রু। স্পোর কি ছিল, এন্ডোস্পোর পড়ছিলাম না, এন্ডোস্পোর ওইটা নন এসেনশিয়ালে পড়ছিলাম, তাহলে এটা কি হবে, ফলস। নিউক্লিয়র পড়ছিলাম না, এসেনশিয়াল, তাহলে এটা কি হবে, ট্রু। সেল মেমব্রেন এসেনশিয়াল, তাহলে এটা কি হবে, ট্রু। তাহলে আমার ট্রু হচ্ছে কোনটা কোনটা, বিডিই। বিডিই কি হচ্ছে আমাদের, ট্রু। আর বাকি দুইটা কি হচ্ছে, ফলস হয়ে গেল, শেষ। তাহলে এটা আমাদের পড়ার ভিতরে আছে না, পড়ার ভিতর থেকেই দিলাম। চলেন পরেরটা দেখি। স্পোর আর কিল্ড বাই, স্পোর কিসের কিসের মাধ্যমে কিল্ড করা যায়? অটোকেলেভ, হট বয়েলিং অ্যাট 100 ডিগ্রি টেম্পারেচার, হট এয়ার ওভেন, 70% অ্যালকোহল, ইথিলিন অক্সাইড। বলেন কিসের কিসের মাধ্যমে করা যায়, বলেন। স্পোর কিল করতে বেশি তাপমাত্রা লাগবে, বেশি সমস্যা পোহাতে হবে, ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি। তো স্পোরকে কিল করতে কি কি ব্যবহার করা হয় বলেন? আছে মাথায় কিছু আছে? মনে আছে কিছু? প্রথম কথা, অটোকেলেভ তো অবশ্যই আসবে, কারণ অটোকেলেভ দিয়ে তো সবই শেষ করা যায়, এটা ট্রু। ঠিক আছে, এবার দেখেন বয়েলিং অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা কিন্তু 100 ডিগ্রি দিলে বয়েলিং করলে স্পোর কিন্তু রিমুভ হয় না, তাহলে এটা কি হবে, ফলস। হট এয়ার ওভেন, ওভেনের মধ্যে তাপমাত্রার কোনো লিমিটেশন থাকে না, অনেক বেশি হয়ে যায়, তাহলে এটা কি হবে বলেন তো, ট্রু। এবার 70% অ্যালকোহল, এটা কি হবে, এটা হবে না, এটা হচ্ছে ফলস। ইথিলিন অক্সাইডের মাধ্যমে করা যায়, এটা কি হবে, ট্রু। তাহলে আনসার কোনটা কোনটা বলেন তো, এসি ই, এই তিনটা হচ্ছে কি আমাদের ট্রু। ক্লিয়ার? তাহলে স্পোর ধ্বংস করতে পারে কে কে, অটোকেলেভ, হট এয়ার ওভেন, আরেকটা কি, ইথিলিন অক্সাইড। হট এয়ার ওভেন আরেকটা কে, ইথিলিন অক্সাইড। মনে থাকবে, এর সুন্দর করে মনে রাখবেন। চলুন পরে যাই। ডিসইনফেক্টেন্ট এজেন্ট আর, কোন কোনগুলো ডিসইনফেক্টেন্ট এজেন্ট বলেন? আপনাদের কিন্তু এখানে আমি একটু আগেই বলছি, সেখান থেকে একটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। বলেন প্রথম যেটা আছে সেটা কি হবে, অবশ্যই ট্রু। ফর্মালডিহাইড কি, ট্রু। বলছি না এটা আমি, ফর্মালডিহাইডের কথা কি বলা হয়েছে না? ইথিলিন অক্সাইড কি ছিল, স্টেরিলাইজেশনের মধ্যে ছিল, ছিল না? স্টেরিলাইজেশনের মধ্যে কি হবে, এটা ফলস। তারপর দেখেন যে জেনসন ভায়োলেট, এটা কি হবে, এটাও হবে হচ্ছে ফলস, এটাও আমরা আসলে জানি না। পেনিসিলিন, এটা হচ্ছে রে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে কি এক ধরনের রশ্মি, বুঝছে, এটা আমাদেরকে হেল্প করে না। পেনিসিলিন, পেনিসিলিন মানে কি বলেন তো, ওষুধ। আলেকজান্ডার ফ্লেমিং এর তৈরি করা পেনিসিলিন একটা ওষুধ, এটাও কি আমাদের আসলে মেইনলি ডিসইনফেক্টেন্ট না, এটা আমাদের জীবিত শরীরেই দেওয়া হয়। কিসে দেওয়া হয়, আমাদের শরীরেই দেওয়া হয়, তাহলে এটা কি হবে, ফলস। গ্লুটারডিহাইড, এটা হচ্ছে আমাদের ট্রু হবে। তাহলে ডিসইনফেক্টেন্ট কি কে আছে, এ আর ই হবে সঠিক উত্তর। কি হবে, এ আর ই সঠিক, আর বাকিগুলো সব কি ফলস। মনে থাকবে, বোঝা গেছে? চলুন পরে আরেকটা কোশ্চেন দেখি।
ফিজিক্যাল মেথডস অফ স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশনের ফিজিক্যাল মেথড কী কী আছে বলেন? হিট, অ্যালকোহল, রেডিয়েশন, ইথিলিন অক্সাইড, ফিল্ট্রেশন। বলেন কী হবে? বলেন কী কী হবে, মনে আছে? কি কি আছে? এ সি ই, ভেরি গুড। হিট এটা আমরা পড়ছি, ট্রু। অ্যালকোহল এটা তো একটা কেমিক্যাল, অ্যালকোহল একটা কেমিক্যাল না, তাহলে এটা কি ফিজিক্যাল হলো? এটা হচ্ছে কেমিক্যাল মেথড, তাহলে এটা কি হবে? ফলস। রেডিয়েশন আমরা পড়ছিলাম না, ফিজিক্যাল মেথডের মধ্যে রেডিয়েশনও ছিল, এক্স রে, গামা রে, ইউভি রে পড়ছি না, তাহলে এটা কি হবে? ট্রু। তাহলে আমরা কি কি পড়ছিলাম বলেন তো? হিট পড়ছিলাম না, প্রথমত পড়ছিলাম হিট, তারপর পড়ছিলাম রেডিয়েশন, আর লাস্টে কি ছিল? ফিল্ট্রেশন ছিল। তাহলে এই তিনটা ট্রু হবে। ইথিলিন অক্সাইড একটা কেমিক্যাল, তাহলে এটা কি হবে? কেমিক্যাল মেথড, এটা হবে কি? ফলস। তাহলে সঠিক উত্তর কি কি আসতেছে? এসি। তাই তো পারছেন আপনারা, এসি কি আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত? চলেন পরে দেখি। এবার হচ্ছে ফাদার অফ মাইক্রোবায়োলজি, বলেন তো কি হবে এটা? লুইস পাস্তুর হবে। কি হবে? মাইক্রোবায়োলজির জনককে লুইস পাস্তুর। সহজ হিসাবে আপনার পাইয়া গেছেন, আমি পড়াইছি সেখান থেকে আসছে। লুইস পাস্তুর কি হবে? মাইক্রোবায়োলজির জনক। ব্যাকটেরিওলজির জনককে? লিউয়েনহুক। রবার্ট কস কি করছিল জানেন? টিবির যে জীবাণু আছে না, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, হ্যাঁ, এটা কে আবিষ্কার করছে বলেন তো? রবার্ট কস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের আবিষ্কারটা কে? মানে যক্ষা হয় না, যক্ষা, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার কি ভিত্তি আছে? হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কতটুকু ড্যামেজ করছে তার উপর ডিপেন্ড করে। টিবি তো মেইনলি হচ্ছে আপনার লাংয়ের ব্যাপার, তো যখন হচ্ছে এটা এক্সটেন্ড হয় মাথায় যায়, তখন মস্তিষ্কের কতটুকু ড্যামেজ করছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। লাং ড্যামেজও যদি বেশি হয়ে যায় তাহলে তো মানুষ বাঁচে না, সহজ হিসাব। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের আবিষ্কর্তা কে? রবার্ট কস। ঠিক আছে, আর একটা জিনিস একটু পড়াই দিই, কমিউনিটি নার্সিং যেটা আছে আর কি, বা পাবলিক হেলথের নাম শুনছেন না? পাবলিক হেলথ যেটা আছে, এই পাবলিক হেলথের জনককে জানেন? কলেরা। কলেরা, কলেরা কিভাবে পাবলিক হেলথের জনক হলো? কলেরা হচ্ছে মেইনলি যখন হতো আগে, কলেরা হইলে কি হতো? গ্রাম ধরে সব মারা যেত, তাই না? তো তখন কলেরা আমাদেরকে করলো যে কোন কোন জায়গায় কলেরা বেশি হয়, এই সব নিয়ে বিজ্ঞানীরা ভাবলো কোন কোন কারণে কলেরা বেশি হয়। এই যে সব কিছুর উদয় ঘটাইছে কলেরা, এই কারণে তাকে পাবলিক হেলথের জনক বলে। কি বলে তাকে? পাবলিক হেলথের জনক বলে। ঠিক আছে, কলেরার যে জীবাণু আছে তার নাম কি জানেন? ভিব্রিও কলেরা। তার নাম কি? ভিব্রিও কলেরা। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয়। এটা হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া। কি হবে? এরকম কমা আছে না, এই যে কমা, এই কমাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ভিব্রিও কলেরা। ঠিক আছে, কি বলছি? ভিব্রিও কলেরা, মনে থাকবে? ওকে, চলেন পরে যাই। এবার আছে কমন কোল্ড ইজ কল্ড বাই। কমন কোল্ড হয় না, কোল্ড মানে ঠিক ঠান্ডা কাশি হয় না, এটা কোন কারণে হয় কেউ জানেন? বলেন দেখি, কে কে পারেন? এখন তো বুঝতে পারতেছেন হেপাটাইটিস তো হেপাটাইটিস হয়, লাং সরি লিভার সিরোসিস যেটাকে বলে, পক্স তো পক্সি আমরা সহজ বাংলা ভাষায় জানি, অ্যাডিনো আর রিনো, তাই না? এর সঠিক উত্তর অবস্থা রিনো ভাইরাসের কারণে আমাদের মেইনলি আসছে কোল্ড হয়। কি হয়? রিনো ভাইরাসের কারণে আমাদের কি হয়? কোল্ড ফিভার, যে সর্দি কাশি যেগুলো নিয়ে আমরা ফেস করি, এটা রিনো ভাইরাসের কারণে হয়। ক্লিয়ার? চলেন পরে যাই তাহলে। এবার আসে হচ্ছে আমাদের পেডিয়াট্রিক নার্সিং নিয়ে। অ্যান্ড পেডিয়াট্রিক নার্সিং বলতে আসলে কি বোঝেন? বাচ্চাদের সম্পর্কে যে আলোচনা, সেটাই হচ্ছে কি মেইনলি পেডিয়াট্রিক নার্সিং। তো দেখেন পেডিয়াট্রিক নার্সিং সম্পর্কে লিখছি, পেডিয়াট্রিক নার্সিং ইজ দ্য ব্রাঞ্চেস অফ নার্সিং কনসার্ন উইথ দ্য কেয়ার অফ ইনফেন্টাস। ইনফেন্টাস মানে কি? ইনফেন্টাস মানে কি?
নবজাতক। ইনফ্যান্টাস মানে কি? নবজাতক। নিওনেটাল কেয়ার বলে না, নবজাতকের কেয়ার। নিওনেটাল মানে কি জানেন? নিওনেটাল এটা মানে হচ্ছে নবজাতক। এটা কবে কত পর্যন্ত হয় জানেন? জন্মের পর থেকে 28 ডেজ। কতদিন পর্যন্ত? 28 ডেজ, 28 দিন পর্যন্ত সময়কে কি বলা হয়? নিওনেটাল। আর হচ্ছে চাইল্ড, ইট ফোকাস অন প্রোভাইডিং হলিস্টিক কেয়ার টু ইনফেন্টা। হলিস্টিক কেয়ারের মধ্যে অনেক বড় একটা জিনিস, হলিস্টিক কেয়ার শব্দটা অনেক বড় একটা জিনিস। এটা মানে শুধুমাত্র একটা পেশেন্টকে শারীরিকভাবে না, মানসিকভাবে ক্লায়েন্ট সেন্টারের মাধ্যমে বিভিন্নভাবে, ইকোনমিক্যালি বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া। ওকে, সো এটা কি করে? ইনফেন্টাসকে আমাদের হলিস্টিক কেয়ার দেয় চিলড্রেন এবং অ্যাডাল্ট সেম। আর 18 বছর হওয়া পর্যন্ত বয়স্ক, মোটামুটি শিশু বলতে কাদেরকে বোঝায় জানেন? শিশুর সংজ্ঞা এক এক দেশে এক এক রকম। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আগে এক সময় ধরেন যে 10 বছর আগে, আরও আগে 10-15 বছর আগে 16 বছরের বয়স হওয়া পর্যন্ত শিশু বলা হতো। বাট বর্তমানে কত বছর পর্যন্ত বলা হয়? 18 বছর। জাপানে যেমন হচ্ছে আপনার 22 বছর পর্যন্ত শিশু, ঠিক আছে? জাপানে 22 বছর পর্যন্ত। জাপানে মনে করেন 40 বছরের এক বুড়াকে নেবেন বা 50 বছরের এক বুড়াকে যদি আমাদের এখানে নিয়ে আসা হয়, দেখা যাবে যে আমার থেকে সেই ইয়াং, দেখে মনে করবেন না ও আল্লাহ কে না কে, ঠিক আছে? এ তো সেই ইয়াং, মানে দেখতে কিন্তু ভাল লাগে। বিটিএস এর প্রেমে আমরা মোটামুটি অনেকেই মজে, মেয়েরা বিশেষ করে বিটিএস এর প্রেমে মজে না। এটা আমরা না করি, এখন হচ্ছে কি আমরা খেপাই, এই জন্য বিটিএস এর প্রেমে আমরা মজি না, তাই না? বাট কি হয়, এই যে বিটিএস যেটা আছে, বিটিএস আর্মি, এর পিছনে তো অবশ্যই বাংলাদেশে যদি আজকে একটা কনসার্টের আয়োজন করা হয়, আপনি না বলতে পারেন, দেখবেন যে টিকিটই নাই। 1 লাখ টাকা টিকিট দেবে কিন্তু টিকিট নাই। হয়েছে না? এরকম তো হয়। কোনে আতিফ আসলাম আছে, কোনতে কি আসে, টিকিটই দেয় না। মানুষজন তো তাদের প্রেমে অবশ্যই পাগল, তার গলার প্রেমে পাগল হোক, তার চেহারার প্রেমে পাগল হোক, বিভিন্ন প্রেমে পাগল হোক, হবে তো। এই যে বিটিএস আর্মি, এদেরকে দেখে দেখবেন যে এদের বয়স বোঝাই যায় না যে কত বছর, তাই না? এদের দেহে মনে হয় যে 14-15 বছর বয়সে মনে হয় শিশু, মানে ছোট বাচ্চা। এক একজনের বয়স অথচ 20-30 প্লাস হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে বিটিএস বলেন বিভিন্ন জায়গায়, তো এদের চেহারা আসলে মেইনলি জলবায়ু বিভিন্ন কারণে আসলে এই চেঞ্জটা আসলে হয় বা বয়সের তারতম্যটা হয়। তো এইটা কিন্তু এক এক দেশে এক এক রকম। আবার জাপানে কিন্তু বিয়ের সর্বনিম্ন বয়স কত জানেন? 16। জাপানে একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করতে পারবে 16 বছর বয়সী। বাংলাদেশে কত? ছেলে হইলে 21, মেয়ে হইলে 18, তাই না? আবার কোথাও দেখবেন যে আছে 25 বছরের আগে বিয়ে করতে পারতেছে না, এরকম রুলসও আছে কিছু কিছু জায়গায়। তো মেইনলি হচ্ছে নিওনেটাল বলতে আসলে 28 ডেজ বলা হয়। এখন একটা পেডিয়াট্রিক নার্সের রোলস আছে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি রোল আর একটা হচ্ছে সেকেন্ডারি রোল। প্রাইমারি রোল বলতে কি বোঝানো হয়? রোগ নির্ণয় বা রোগের ট্রিটমেন্ট, এই জাতীয় যে করা রোল পালন করে সেটাকে কি বলা হয়? প্রাইমারি রোল। যেমন কেয়ার গিভার, একজন অসুস্থ হলে তাকে কেয়ার দিবে, সেই কাজটা কে করে? প্রাথমিক রোল। তারপর কে আছে? ক্লিনিক্যাল নার্স, অর্থাৎ ক্লিনিক্যালে তাকে ট্রিটমেন্ট দিবে, এটা হচ্ছে একজন পেডিয়াট্রিক নার্সের প্রাইমারি রোল। কেস ম্যানেজার, তার মানে কি, তার যে কেসটা আছে অর্থাৎ যে রোগটা আছে এটা সম্পর্কে সে ধারণা রাখবে, কোনো সমস্যা হলে ডাক্তারকে সে কি করবে? ব্রিফ করবে যে এই সমস্যা হয়েছে পেশেন্টের। কনসালটেন্ট, তাকে কনসালটেন্ট বিভিন্ন ধরনের ওষুধপত্রের বিষয়ে পরামর্শ দেবে, এইভাবে খান ওইভাবে খাওয়ান। শিশুদের কিন্তু চাইলে বোতল ধরে এরকম দাগ ডক করে খাওয়াই দেওয়া যায় না, যাই তাদেরকে কি একটা ড্রপ মেনটেন করতে হয়, মাইক্রো ড্রপ মেনটেন করতে হয়। বুলেট সেট দেখছেন না? এই যে বুলেট সেট ইউজ করে, বুলেট সেটের 4 ফোঁটাই কিন্তু বড়, এই যে বড় আমরা ঠিক 1 ফোঁটা, বুলেট সেটের 4 ফোঁটা আমাদের বড় যে সিলাইন আছে তার 1 ফোঁটার সমান, ঠিক আছে? তো বাচ্চাদের কিসে দেয়? বুলেট সেটে দেয়। তো আমি 1 মাসের মতো ডিউটি করছিলাম, আমাদের ইন্টার্নের সময় তো 1 মাস করেই পড়ে পিডিয়াট্রিকে। 1 মাসে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কীভাবে? আমি মনে করেন যখন হসপিটালে ঢুকতাম, তখন ঢুকেই আমার প্রথম কাজ থাকতো যে মানে দোয়া দরুদ করে যাইতাম যে আল্লাহ আজকের জন্য একটু কম হয়, ঠিক আছে? তো ঢোকার সাথে সাথে মনে করেন যে এইদিকে টান ওইদিকে টান পিছন দিয়ে টান, মানে সব জায়গায় খালি টানতে থাকি। আর ওয়ার্ডটা খুবই ছোট ছিল, ছোট বলতে আসলে জায়গা অন্যান্য জায়গার তুলনায় একটু কম, বাট পেশেন্ট বেশি। তো মোটামুটি একেবারে তিল ধারণ করার কোনো জায়গা নাই, মানে ভিতরে যে ঢুকবেন সেই উপায়ই নেই। তো ঢুকার পরে কি করতাম, যে প্রথমত আসলে যে সিগনেচারগুলো করে, মানে যে প্রসেস আছে সেটা মেনটেন করে কিছু সিরিঞ্জে আমি সিলাইন ভরতাম, ভরে এই পকেটে 2টা আর এই পকেটে 2টা নিতাম, নিয়ে প্রতিটা বেডে একবার চক্কর দিতাম। তো একবার চক্কর দিতে গেলে ধরেন যে 20-30 বা 30 মিনিট তো লাগতো। তো চক্করের বিষয়টা কি, একটা বেডে 2-3 জন করে পেশেন্ট, বাচ্চাদের কিন্তু এরকমই হয়।
তো দেখা যায় কি অমুকের সিলাইন চলতেছে না, ম্যাক্সিমামই আসছে সিলাইনের সমস্যা, কারণ ওদের আসছে বাচ্চারা হাত পা নাড়ায়, যার কারণে ক্যানুলা নষ্ট হয়ে যায়। তো সেই সিলাইন ঠিক করতে হতো, ড্রপ মেনটেন করতে হতো। পরে আসলাম আবার এসে বসার সাথে এই অমুকে এই কান্নাকাটি শুরু, অমুকে একটু প্রসাব করতে যাবে এসে খুলে দেন। মেইনলি সমস্যা আছে নার্সদের যে সমস্যা সেটা হচ্ছে কি প্রসাব করতে যাবে খুলে দেন, প্রসাব করে আসছে লাগাই দেন। তো এই যে জিনিসটা আসছে আপনি পেডিয়াট্রিক ওয়ার্ডে করলে এটা দেখবেন যে ঘুরবেন, তো ঘোরার সাথে সাথে দেখবেন যে অমুকে সিলাইন চলতেছে না, অমুক একটু হাত নাড়াচ্ছে, অমুকের একটু সমস্যা হয়েছে, এই জন্য সিলাইন খালি ফ্ল্যাশ মারত। তো এটা হচ্ছে পেডিয়াট্রিকের মেইন সমস্যা। এবার সাপোর্টার হিসেবে কাজ করে এবং এডুকেটর, অর্থাৎ কি বিভিন্ন ধরনের যে এডুকেশন, ধরেন যে আমি যদি একটা বাচ্চাকে অপরিষ্কার রাখি তাহলে কী হবে, কলেরা হবে, ডায়রিয়া হবে, হবে না? তো এই জন্য তাকে কি হেলথ এডুকেশন দিতে হবে। তাহলে এই যে রোলগুলো আছে 6টা, এটা কি আমাদের একজন পেডিয়াট্রিক নার্সের প্রাইমারি রোল, এটা কি আমাদের প্রাইমারি রোল। এরপর আছে আমাদের সেকেন্ডারি রোল, কি আছে দেখেন, অ্যাডভোকেট, রিসার্চার, কমিউনিকেটর, রিক্রিয়েশনিস্ট। অ্যাডভোকেট মানে কি, হ্যাঁ, উপদেশ দেওয়া। অ্যাডভোকেট মানে হচ্ছে ধরেন যে আপনার হয়ে আমি উকালতি করা, ঠিক আছে? ধরেন যে ওর খুব সমস্যা, একটা বাচ্চা টাকা পয়সার সমস্যা, আমি কি করলাম, ওকে সমাজ সেবার কাছে পাঠালাম, তাহলে আমি কি ওর হয়ে অ্যাডভোকেসি করতে যাচ্ছি, তাই না? সমাজ সেবাতে যখন একটা বাচ্চাকে পাঠানো হয় তাহলে ওর জন্য আমার রেফারেন্স লাগতেছে, এটাকে বলে অ্যাডভোকেসি, ঠিক আছে? তাহলে ওর জন্য এটা কিন্তু আমার মেইন রোল না, এটা আমার কি গৌণ রোল। তার মানে কি আমার মেইন কাজের পরে আমি এই কাজগুলোও করতে পারবো, তাহলে এটা কি আমার সেকেন্ডারি। রিসার্চার, একজন আমাদের দেশ না সারা পৃথিবীতে, আমাদের দেশে খুব কম হয়, যদি সারা পৃথিবীতে রিসার্চে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, রিসার্চ কেন করা হয় জানেন? নতুন নতুন জিনিস তৈরি হওয়া, নতুন জিনিসের অ্যাপ্লাই কিভাবে করলে আপডেট করা যায়, কোন টেকনোলজি অ্যাপ্লাই করলে ভালো করা যায়। রিসেন্টলি আমাদের দেশের ICDDRBতে একটা জিনিস আবিষ্কার করছে, ধরেন যে এই শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে আমাদের ভেন্টিলেশনের যে সমস্যাটা আছে না, যে আমরা যখন ICU পেশেন্টের ভেন্টিলেশন দেয়, তো ওইখানে অনেক সময় দীর্ঘ সময় ওইটাতে একটা উপকারিতা পাওয়া গেছে, এবং এটা নিয়ে আমি এখনও বিস্তারিত পড়ি নাই যদিও, এটা নিয়ে উপকারিতা পাওয়া গেছে এবং এটা নিয়ে বিশাল বড় বড় নিউজ হচ্ছে। তো তারপর ধরেন যে আমরা যদি কলেরা সিলাইনের কথা বলি, এই কলেরা সিলাইন কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি, বিদেশ থেকে লোক আসছিল বাংলাদেশে, যখন আসছে কলেরা মহামারী, বাংলাদেশে কিন্তু কিছু কিছু রোগ বেশি হয়, যেমন ধরেন যে কলেরা হয়, টিউবারকুলোসিস এইটা হয়, এটা আবার অন্য জায়গায় আমেরিকায় পাবেন না, আবার ওদের যেটা বেশি হয় আমাদের দেশে কিন্তু সেটা বেশি হয় না, জেনেটিক্যাল কিছু বিষয় আছে। তো কি হলো, কলেরা হচ্ছে, এখন বাইরে থেকে আমরা কি করি, আমাদের তো কিছু হইলে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসি, তাই না? তো বিদেশ থেকে যখন আমরা ডাক্তার নিয়ে আসছি, ডাক্তাররা এসে দেখে আচ্ছা তাহলে কি করা যায়, ওরা করলো কি যে ওরা যেহেতু আসছে কলেরা হইলে কি হয়, বেশি করে যেহেতু স্টুল বের হয়ে যায়, দ্যাটস হয় শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি তৈরি হয়, ইমব্যালেন্স হয় কার, ওয়াটারের হয়, ইলেকট্রোলাইটের হয়। ওরা এসে কী করলো, পায়খানা ধরে খাওয়াই দেন, ঠিক আছে? ওরা এসে কী করলো, যে পায়খানা তোমরা যে করতেছে সেটা ধরেই ওদেরকে খাওয়াই দাও, তাহলে কী হবে, ইলেকট্রোলাইটের আর ইমব্যালেন্স হবে না, এটা হচ্ছে ওদের প্ল্যান। আমাদের দেশের বিজ্ঞানীরা চিন্তা করলো যে এত নোংরা কথাবার্তা আমাদেরকে দেখে কিভাবে বলে, আমাদেরকে কি ওরা মানুষ মনে করে না, আমাদের কি ওরা গরু ছাগল ভাবে? আমাদের দেশের বিজ্ঞানীরা পরে কলেরা সিলাইন বানালো, এবং আজকে এই কলেরা সিলাইন সারা পৃথিবীতে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের দেশে ICDDRB অনেক কিছু আবিষ্কার করছে, আরও সামনে অনেক কিছু করবে। ORS এর নাম তো শুনছেন, ওর সেলাইন, এটাও আমাদের দেশের বিজ্ঞানীরা করছে। তো তাইলে কি এই রিসার্চের কাজটা হচ্ছে আমার মেইন কাজ না, এটা কি আমি পাশাপাশি করব। এরপর কমিউনিকেশন করতে হবে কার সাথে, ওই রুগীর পেশেন্টের লোকের সাথে, ডাক্তারের সাথে, এটা আমার মেইন কাজ না। আমার মেইন কাজ কি, তাকে ট্রিটমেন্ট দেওয়া, এটা আমার গৌণ কাজ। রিক্রিয়েশনিস্ট, বাচ্চাদেরকে কিন্তু বিভিন্ন পেডিয়াট্রিক ওয়ার্ডে ইন্টারন্যাশনাল পর্যায়ে তাদের কিন্তু বিনোদনের জন্য, চিত্র বিনোদনের জন্য কিন্তু কিছু জায়গা রাখা হয়। তো বাচ্চাদেরকে কি গল্প শোনাইতে হয়, অমুক করতে হবে, তমুক করতে হবে, এটাও কি একটা নার্সের রোল। ওকে, তাহলে এইগুলো সব কি হচ্ছে আমার সেকেন্ডারি রোল, মনে থাকবে। আগে যেগুলো করছে এগুলো সব কি প্রাইমারি, এটা কি আমার সেকেন্ডারি। এখন আসছে পেডিয়াট্রিকদের কিছু সমস্যা হয়, কমন প্রবলেম। কি কমন প্রবলেম হতে পারে দেখেন তো কমন প্রবলেম আছে দুই ধরনের হয়, একটা আছে অ্যাকিউট মানে হঠাৎ করে হয়, আর একটা আছে ক্রনিক মানে দীর্ঘদিন ধরে হয়, ঠিক আছে? তো অ্যাকিউট প্রবলেমের মধ্যে প্রথমত রয়েছে মেইনলি বাংলাদেশের যে বাচ্চারা হয়, বাচ্চা মারা যাওয়ার মেইন কারণ কি বলেন তো? আন্ডারওয়েট, লো বার্থ ওয়েট।
হ্যাঁ, তো অ্যাকিউটের মধ্যে ওভারওয়েটের কারণে বাচ্চা মারা যাওয়ার ইতিহাস একটু কম আছে, কিন্তু লো বার্থ ওয়েটের কারণে বাচ্চা মারা যাওয়ার রেকর্ডটা একটু বেশি। তো নিউট্রিশনাল প্রবলেম, এই যে ওয়েটটা কম হয়, এটা কেন কম হয়? এটা মেইনলি খাবার দাবারের কারণে। মা যখন বাচ্চা পেটে রয়েছে তখন দেখা যে অল্প বয়সে বিয়ে হয়েছে, ধরেন যে 14-15-12 বছর বয়সে বিয়ে হয়েছে, অহরহ এরকম ঘটনা আছে, আমি দেখছি আমার বাসার পাশে। এখন তো মনে করেন আমি বাসায় গেলে আমার নিজেকেই বুড়া মনে হয়, সব বিয়ে হয়ে গেছে, সিনিয়র জুনিয়রদের সব বিয়া শেষ, খালি আমি মনে হয় একা বাকি আছে, এমন এমন অবস্থা। তো লো বার্থ ওয়েট যেটা আছে বাচ্চার, সাধারণত বাচ্চার ওয়েট সাধারণত হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি, এটা হচ্ছে ভালো ধরা হয়। এর নিচে হলে, 2.5 কেজির নিচে হলে সেটা লো বার্থ ওয়েটের দিকে ধাবিত হয়ে যায়। বোঝা গেছে কি বলছি? তো দেখা যায় নিউট্রিশনালের প্রবলেমের কারণে, অর্থাৎ দেখা যাচ্ছে 12 বছর বয়সে বিয়ে হয়েছে, এখন সাধারণত শারীরিকভাবে সেও যখন গঠনশৈলীটা তৈরি হয় না, যার কারণে যখন সে প্রেগনেন্ট হয় তখন বাচ্চাও কি পেট অল্প ছোট থাকার কারণে বাচ্চাও কি হয়, বড় হয় না। এরপরে বাচ্চা হওয়ার পরে কি করলো, শাশুড়ি মনে করেন যে সারাদিন 24 ঘন্টা, রিনা খানের মতো শাশুড়ি হইলো সারাদিন 24 ঘন্টা মনে করেন যে কি করলো, কাজ করালো, ঠিক আছে, রাতের বেলায় কি করলো, পোলা রুটি খাইতে দিল, তাহলে কি বাচ্চা ভালো হবে? হবে না, বাচ্চা মারা যাবে। সো লো বার্থ ওয়েট, তারপর ওভার ওয়েট, আন্ডার নিউট্রিশন আর ম্যাল নিউট্রিশনের কারণে এই প্রবলেমটা হয়। তারপরে আছে আই প্রবলেম। আই প্রবলেমের মধ্যে ধরেন যে কেমন হয়, ভীষণ প্রবলেম হতে পারে। তারপরে হতে পারে যে কনজাংটিভাইটিস হতে পারে। ওকে, এই প্রবলেম হচ্ছে আই প্রবলেম। ডেন্টাল প্রবলেম, ক্যারিস প্রবলেমের কারণে, অর্থাৎ দাঁতে পোকা, দেখবেন যে বাচ্চাদের খুবই কমন প্রবলেম, কমন জিনিস। তো ক্যারিসের কারণে হতে পারে, এটা সবারই প্রবলেম। একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, আসলে এটা আমার ক্ষেত্রেও সত্যক, আপনাদের ক্ষেত্রেও সত্যক। দাঁত অমূল্যবান একটা জিনিস, বাট আমরা এটা আসলে যত্নটা, বা আসলে কি এটা প্রকৃতির নিয়ম, হয়তো সমস্যাটা হবেই, কিছু করার নাই। এরপরে আসি ইয়ার অ্যান্ড থ্রোট ইনফেকশন। এর মধ্যে ওটিটিস মিডিয়া হতে পারে, শর্ট থ্রোট হতে পারে, টনসিলাইটিস হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। এর মধ্যে অনেক অনেক ডিজিজ আমার নিজেরও আছে, যেমন ধরেন যে এই যে টনসিলাইটিস, এটা আমার একটা প্রবলেম। তারপর ধরেন যে ডেন্টাল প্রবলেম, এটাও আছে আমাদের। তারপর ধরেন আই প্রবলেম, এটা সাধারণত আমার এখনো হয় নাই। তারপর স্কিন ডিজিজ, স্কাবিস হয়, তারপরে রিং ওয়ার্ম হয়, হুক ওয়ার্ম হয়, মিজলেস হয়, ঠিক আছে। এটা বাংলাদেশে কিন্তু স্কাবিসটা রিসেন্ট টাইমে খুবই মারাত্মকভাবে ছড়াই গেছে। এখন ম্যাক্সিমামের কিন্তু স্কাবিস আছে, ম্যাক্সিমামের প্রচুর পরিমাণে হয়েছে, এই রোগীর সংখ্যা অনেক, ঠিক আছে, অনেক বেড়ে গেছে। এরপর কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ একজনের তার একজনে ছড়ায়, সেগুলোর মধ্যে কি আছে বলেন, মামস আছে, ডিপটেরিয়া, হুপিং কাশি, ডায়রিয়া, এগুলো সব কি আমাদের, এগুলো হচ্ছে বাচ্চাদের একেবারে কমন প্রবলেম। এগুলো দেখা যায় যে একটা ছোটো বাচ্চার বেশি হয়, কারণ ওর ইমিউনিটি সিস্টেমটা কি থাকে, উইক থাকে। ওরা তো আমাদের মতো বড় বাচ্চা না যে আমাদের সহজে আমরা করতে পারবো, দমন প্রিভেন্ট করতে পারবো, ওরা তা পারে না। সো দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো ওদের বেশি হয়। এরপর রয়েছে কিছু ক্রনিক প্রবলেম। ক্রনিক প্রবলেমের মধ্যে দেখবেন যে এজমা হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে। বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হয়, এটা জানেন কিনা, ডায়াবেটিস কিন্তু বাচ্চাদেরও হয়। এপিলেপসি হয়, মানে কি খিচুনি, তাই না। মৃগী রোগ, যেটাকে বলে কি মৃগী রোগ, দেখছেন না? মৃগী রোগ কখনো দেখছেন? যে হ্যাঁ, সবাই যায় কি বলে বলেন তো, চামড়া নিয়ে যায়, বলে যে না খেতে, চামড়ায় যে কী কাজ হয় কেউ জানে না। তো এপিলেপসি কিন্তু খুব মারাত্মক একটা ডিজিজ। সেরেব্রাল প্লাসি হতে পারে, এইডস হতে পারে, বাচ্চার বাবা মার আছে, বাচ্চারও কিন্তু এইডস হবে। তো ডায়াবেটিস হতে পারে, অ্যাজমা হতে পারে, আরও অনেক আছে, যেমন ধরেন যে স্পাইনা বেনিফিডা হতে পারে, তারপরে ধরেন যে বাইফিডা, তারপরে কনজেনিটাল হার্ট ডিজিজ হতে পারে, অর্থাৎ হার্টে দেখবেন যে অনেক বাচ্চার ক্ষেত্রে শুনবেন যে হার্টে একটা ছিদ্র আছে, ভাল্ব নাই, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হয়। এগুলো হচ্ছে অ্যাকোয়ার্নিক ডিজিজ। এই ডিজিজগুলা হ্যাঁ, এটা আসলে গঠনের সময় যখন হাড়টা গঠন হয়, হাড় মেইনলি গঠন হচ্ছে বাচ্চা যখন পেটের মধ্যে 5 সপ্তাহ বয়স হয় তখন হাড় গঠন হয়। তো হাড় যখন গঠন হয় তখন ধরেন যে কোনো এক কারণে যদি গঠন না হয়, হাড়ে যদি একটা ফুটা হয়ে যায়, তখন এই মেইনলি এই সমস্যাটা হয়। এটা আসলে মেইনলি অনেক কারণ আছে। হ্যাঁ, রিকভারি বলতে কি, যখন দেখে যে আসলে কি যে হার্টের যে সেলগুলো আছে সেগুলো যখন আছে আপনার মিউটেশনের মাধ্যমে, অর্থাৎ সেল ডিভাইডেশনের মাধ্যমে যখন এটা ফিল আপ হয়ে যায় তখন ওইটা তো ওকে। আর যখন ম্যাক্সিমাম ফিল আপ হয় না, তো তখন কি হয়, বাচ্চা তো আর হার্ট তার ঠিক মতো কাজ করতে পারে না, হার্ট আছে কি হয়ে যায়, কাজ করতে না পারলে কী হয়ে যায়, মৃত হয়ে যায়। আর হার্ট যখন কাজ করতে পারে না, মানুষ কিন্তু মারা যায়। মানুষের হার্ট হচ্ছে এমন একটা জিনিস, ওইটা বন্ধ হয়ে যাওয়া মানে মানুষ মারা গেছে। ঠিক আছে, কি বলছি, মানুষের ব্রেন কিন্তু ড্যামেজ হইতে পারে। যেমন দেখবেন আপনারা কোমার পেশেন্ট দেখছেন,
শ্বাস বলতে মেইনলি সমস্যা হচ্ছে যখন হার্ট, আমাদের যে হার্টটা আছে, এই যে হার্টের কাজ কি? রক্ত পাম্প করা, রক্ত পাম্প করে সারা শরীরে দেওয়া। তো রক্ত পাম্প করে এটা সারা শরীরে বলতে এটা কিন্তু ফুসফুসেও রক্ত পাঠায়, ঠিক আছে? এখান থেকে কোথায় আসে? এখানে আসে, তাই না? তো এই যে রক্ত সারা শরীরে পাঠানো, রক্ত তো যাইতে পারতেছে না, রক্ত ওই যে ছিদ্র জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? রক্ত না যাওয়ার কারণে কি হচ্ছে? আমার শরীর কি রক্ত পাচ্ছে না, যার কারণে কি হচ্ছে? আমার শরীরে নীল হয়ে যাচ্ছে, হাইপোক্সিয়া হচ্ছে। হাইপোক্সিয়া হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের তখন যেহেতু পর্যাপ্ত পরিমাণে রক্ত পাচ্ছে না, দ্যাটস ওয়াই আমাদের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। বুঝা যাচ্ছে? মেলা প্রবলেম, এটা অনেক বড় জটিল একটা জিনিস। অ্যান্ড দেখেন আমাদের যে হেলথ প্রবলেমগুলো আছে, এগুলো বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আসলে ভূমিকা রাখে হেলথ প্রবলেমগুলো হওয়ার ক্ষেত্রে। যেমন বায়োলজিক্যাল ফ্যাক্টর হতে পারে, বার্থ ওয়েটের কারণে সমস্যা হয়, এজ অফ দ্য মাদার, ওই যে বললাম না অল্প বয়সে বিয়ে দিলে সমস্যা হবে, বার্থ অর্ডার, অর্থাৎ ধরেন যে প্রেগনেন্সির সময় অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার কথা ধরেন 4 বার, যদিও এটা এখন 8 বার হয়েছে, আপনারা জানেন কি না? অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু এখন 8 বার। পুর রিকমেন্ডেশন অনুযায়ী অ্যান্টিনেটাল কেয়ার নিতে হবে কতবার বলেন তো? 8 বার। এটা রিসেন্ট ঘটনা, রিসেন্ট বলতে 2-3 বছর আগে পাস হয়েছে। বাট আমরা তো ওই সেই মান্দাত্তার আমলে পড়ে আছি। ওই আমরা 16 সপ্তাহে একটা নেই, একবার যাই, 24 থেকে 28 সপ্তাহে একবার যাই, 32 একবার যাই, 36 একবার যাই। এটা আমরা ওই আরো 20 বছর আগে যেটা পাস হয়েছিল বাংলাদেশ, তাই যায় না, তাই যায়। হ্যাঁ, আমরা পড়ি 4 বার, আমরা সবকিছু করি 4 বার, আমরা বলি 4 বার, বাট আমরা কিন্তু মেইনলি হুর কিন্তু রিকমেন্ডেশন অনুযায়ী এখন 8 বার। আপনাদের বিষয়টা হচ্ছে আপনাদের যেহেতু লাইসেন্সে পরীক্ষা দিবেন, আপনাদের 8 বারে যাওয়ার দরকার নাই, 4 বারই দিয়েন, কারণ আপনাদের প্রশ্ন ওই যারা আছে তারা 4 বারই জানে, তো 4 বারেই ঠিক দিয়েন। ওকে, তো দেখেন এখন কিন্তু 8 বার হয়ে গেছে। তা আমাদের এইটাই আমাদের দেশে তাই সম্ভব হচ্ছে না। 4 বার যায় কেউ দেখছেন? 4 বারই তাই যায় না। আর যে কনসাস আছে সে মনে করেন যে ডাক্তার এমনি বাসায় নিয়ে বসায় যায়, ঠিক আছে? সে আলাদা বিষয়। যেন আমি মাঝে মাঝে ভাবি যদি আমি কখনো বিয়ে করি, আমার বোধ যদি কখনো বাচ্চা কাচ্চা হয়, একটা কাজ করব, বিয়ে করার পর বাচ্চা যখন মনে করো 6 মাস হবে, তখনই আসছে বউরে পাঠাই দেবো যে ঠিক আছে তুমি এখানে থাকো, একটা ডাক্তার একটা নার্স সবসময় তার জন্য রেডি করে রাখবো। এটা আসছে আমি মাঝে মাঝে ভাবি যে এরকম করা যায় কিনা। মানুষের লাইফে তো অনেক গোল থাকে, তো আমার গোল হচ্ছে এরকম যে থাক, উনি রিল্যাক্সে থাক। মানুষজন আসলে যখন মৃত মানুষ দেখি তখন আসলে কষ্ট লাগে যে ঠিক আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তো যাক, এটা আসলে সম্ভব না, এটা অনেক আছে। তো মেনে 8 বার যাইতে হবে, বাট সেটা কিন্তু আসলে আমরা কেউ করি না। আমরা করি কয়বার? 4 বারের কথা বলি। একটা আছে 16 সপ্তাহে যায়, একবার 24 থেকে 28 সপ্তাহে, একটা 32 আর একটা 36 সপ্তাহে। এরপরে আসছে বার্থ স্পেসিং, অর্থাৎ আমরা কি করি, যখন জন্ম নেয় তখন বাসায় রাখতে পছন্দ করি। নর্মাল ডেলিভারি করো, ওদের সিজার লাগবে, সিজার কিন্তু আমরা আর করাই না। তখন কি হয়? সমস্যা হয়, মাল্টিপল বার্থ, অর্থাৎ একজন মা সাধারণত হচ্ছে কি দেখা যাচ্ছে যে 2 বারের বেশি 2টা বাচ্চা হলে ঠিক আছে। অনেকে আছে কি আমাদের নানা দাদি বা তারও আগে যদি যাদের দেখেন 15, 16, 20 কোনো ব্যাপার না, মানে হয়েছে বছরে, তখন আছে মা দাদিদের যদি বলা হতো যে আপনার মেনস্ট্রুয়াল যে সার্কেল আছে না, তাই না, আমরা বলি না ঋতুস্রাব, আপনার কবে হয়েছিল? ওই যে বিয়ের আগে একবার হয়েছিল আর তারপরে আর কখনো হয়নি। কেন? বিয়ের পরে তোর প্রতি বছর একটা করে বাচ্চা হয়েছে। তো যতদিন 45 বছর পর্যন্ত বাচ্চা দিতে পারছে ততদিন খালি আসছে কি হয়েছে বলেন তো? বাচ্চা দিচ্ছে। তো ও তো ওই বছরে ওই প্রথম একবার হয়েছিল বিয়ের আগে, এরপরে আর কখনো তার হয়নি, সে কিন্তু বলতে পারে না। তো এটা হচ্ছে কি মাল্টিপল বার্থসের কারণেও কিন্তু দেখা যায় কি অনেক বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের শরীরের তো একটা ধকলের ব্যাপার আছে। যদি প্রতি বছরই বাচ্চা হইতে থাকে তাহলে মারও কী হবে? অপুষ্টিতে ভুগবে, এই সমস্যা দেখা যায়। হাই ফার্টিলিটি, বেশি ফার্টিল হইলে তখন কিন্তু এই সমস্যা হয়। ফ্যামিলি সাইজ যদি বড় হয়ে যায়, কারো যদি 15 জনের ফ্যামিলি থাকে, তার 500 টাকা ইনকাম করলে হবে? সে কি খাওয়াইতে পারবে? কিছু করতে পারবে না। হাইজিন মেনটেন করতে পারবে না। বাসা মেনটেন করতে পারবে না। তাহলে ফ্যামিলি সাইজ এটাও কি একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর। ওকে, এই ফ্যাক্টরগুলো একটু ভালো করে মনে রাখবেন। তো একটু বলে রাখি আপনাদের, যেমন ধরেন যে আমাদের যদি বলা হয় প্রেগনেন্সি, একটা বাচ্চা কখন আসছে ডেলিভার হবে, এই যে টাইমটা আমি হয়তো আপনাদের পড়াইছিলাম, টাইমটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড LMP এর সাথে যুক্ত হয়েছে 9 মান্থস, আর আছে কি হবে 1 সপ্তাহ, ঠিক আছে, 7 ডেজ। ওকে, তো এখানে একটু বলে রাখি, এই যে শব্দটা আছে না, এই মানে কি জানেন? এর অর্থ
অর্থটা হচ্ছে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। অর্থাৎ মেনস্ট্রুয়াল পিরিয়ড যখন শুরু হয় মেইনলি এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে হয়, তাই না? মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে মেইনলি 28 ডেজ। এখন আপনি কি লাস্ট দিন থেকে হিসাব করলে কিন্তু হবে না, ওই যে লাস্ট যেদিন আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা হবে সেইটার প্রথম দিনটা হিসাব করতে হবে। প্রথম দিনটা আপনি যদি লাস্টে 28 দিন পরে হিসাব করেন তাইলে হবে না, আপনার প্রথম দিনটা হিসাব করতে হবে। ক্লিয়ার? তাহলে এই সংকেতটার মানে কি? ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আমরা এটা ভুল করি যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, বাট লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে লাস্টের দিন না, এটা হবে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ওকে, কি? হ্যাঁ হ্যাঁ, একদম ফার্স্টের দিন। একটা মেনস্ট্রুয়াল সাইকেল হইতে টোটাল 28 দিন সময় লাগে। ওনাদেরকে বলছিলাম ফার্স্ট অফ অল হচ্ছে ডিম আসতে তৈরি হয়, মানুষও কিন্তু ডিম পাড়ে, ডিম তৈরি হয়, ডিম বধূ সেজে ওয়েট করে শুক্রাণু কখন আসবে ভালোবেসে জড়াই ধরবে। যখন শুক্রাণু আসে না তখন ডিম কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এখন নষ্ট জিনিস আমার শরীর কখনো রাখে না, তখন কি হয়? এই ডিমটা শরীর থেকে বের করে দেয়। আমাদের মেয়েরা হচ্ছে হিসাব করে হচ্ছে এই যে ডিম যখন বের হয়ে যায় তখন কিছু মিউকাস রক্ত বের হয়, ঠিক আছে? যেহেতু এটা একটা রক্তের থলি তো সেটা বের হয়। তো এইটা আমরা হিসাব করি যে 3-4 দিন যে সমস্যাটা হয় যখন আসলে ওই যে রক্তটা বের হয় শরীর থেকে, ব্যথা থাকে, তারপরে অন্যান্য যে সমস্যাগুলো থাকে, আমাদের মেয়েদেরকে যদি আমি জিজ্ঞেস করি মেনস্ট্রুয়াল পিরিয়ডের টাইম কত, তারা বলে 3-4 দিন। বাট অ্যাকচুয়ালি কিন্তু 3-4 দিন না, এই পুরো প্রসেসটা সাইকেলটা হতে সময় লাগছে কত? 28 ডেজ। তাহলে এটা কি হবে? 28 দিন। মনে থাকবে? চলেন এবার যায় বায়োলজিক্যাল ফ্যাক্টরের পর কি আছে? এবার আসে ইকোনমিক্যাল ফ্যাক্টর। ইকোনমিক্যাল মানে কি? আমাদের টাকা পয়সা নাই, ঠিক আছে? টাকা পয়সা নাই, এদিকে 4-5টা বিয়ে করছে, খাওয়াতে পারে না, ইয়েতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? আমাদের বাচ্চাদের কী হবে? রোগ ব্যাধি বেশি হবে। এবার কালচারাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর, যেমন ধরেন কিছু কিছু জায়গায় ব্রেস্ট ফিডিং আসলে করতে বলে 6 মাস পর্যন্ত। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের সময়কাল কতদিন? 6 মাস। তাহলে ব্রেস্ট ফিডিং কি? আমাদের অনেক বাচ্চা মা আছে যে ব্রেস্ট ফিডিং করাইতে করাইতে চায় না, ঠিক আছে? বিশেষ করে স্মার্ট যুগের করাইতে চায় না। এটা কথা বলে রাখি, ব্রেস্ট ফিডিং আমাদের দেশে মেয়েদের সবচেয়ে বেশি কিসে ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সার বেশি হয়, তাই না? আর আছে কি? তারপরে কি হয় বলেন তো? তারপর আছে জরায়ু ক্যান্সার বেশি হয়, ঠিক আছে? তো এই যে ব্রেস্ট ক্যান্সার যে বেশি হয়, ব্রেস্ট ক্যান্সার প্রতিহত করার সবচেয়ে মেইন একটা রিজন হচ্ছে ব্রেস্ট ফিডিং। মেইনলি কি হয়? যখন আমাদের শরীরে যখন মা প্রেগনেন্ট হয় তখন ল্যাকটেশনের কারণে, অর্থাৎ ল্যাকটেশন মানে কি? আমাদের মেয়েদের শরীরে কি হয়? দুধ তৈরি হয়, হয় না? এখন এই দুধটা যদি বাচ্চার মাধ্যমে যদি বাইরে বের না হয় তাহলে ওর ভিতরে কি? ওইটা থেকে যাবে, জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে ওইটা চাকের সৃষ্টি করে। কি করে? ওইটা চাকের সৃষ্টি করে। এই চাকগুলাই পরে ইনফেকশন হয়ে ওইখানে কি তৈরি হয়? ক্যান্সার হয়। ওকে, সো দ্যাটস ওয়াই যদি এখান থেকে বাঁচতে চাই তাহলে কি করতে হবে? ব্রেস্ট ফিডিং করতে হবে। বাট আমাদের আধুনিক সমাজে সবাই কি? ক্যারিয়ার প্রেমী মানুষ, আমরা কি সবাই ক্যারিয়ার নিয়ে বেশি ওরিয়েন্টেড। তো আমরা কি করি? আমরা সুন্দর করে আসলে ব্রেস্ট ফিডিং না করে রেখে দিই, পরে দেখা যায় সমস্যা হয়। তো ব্রেস্ট ফিডিং একটা রিজন। তারপর আছে রিলিজিয়ন অ্যান্ড কাস্ট, ধর্ম এবং যে আমাদের যে আছে, বিভিন্ন ধরনের কাস্ট আছে। তো এইগুলো আমাদের কি করে? এগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। আর্লি ম্যারেজ, দ্রুত বিয়ে, ম্যাটারনাল এডুকেশন, অর্থাৎ বাচ্চাকে কীভাবে করতে হবে, তারপরে কীভাবে থাকতে হবে, কীভাবে চলতে হবে, এই শিক্ষা যদি মায়ের না থাকে তাহলে কী হবে? বাচ্চার সমস্যা হবে। সেক্স অফ দ্য চাইল্ড, দেখা যায় কি যে আমাদের যদি বিশেষ করে এখন আসলে যদি অনেক কমে গেছে, বাট আগে কি হতো? ছেলে বাচ্চার জন্য সবার একটা আকাঙ্ক্ষা থাকে, তাই না? যে বংশের প্রদীপ জ্বালাবে কে? ছেলে। এখন অনেকে তো আসলে বংশের প্রদীপ জ্বালাইতে যায়, দেখা যায় কি 2 দিন আগে আমার এলাকায় শুনলাম যে একটা ছেলে আত্মহত্যা করছে। কি? তাকে মনে হয় মোটরসাইকেল কিনে দেয় নাই, আত্মহত্যা করছে। তো বংশের প্রদীপের নামে আত্মহত্যা করে অবস্থা খারাপ। তো কি হয় যে চাইল্ডের যখন আসলে মেয়েদের প্রতি একটা অনাদর সৃষ্টি হয়, মাছের মাথাটা ছেলেকে তুলে দেয়, মেয়েকে দেয় না, এই সমস্যা হয়। কোয়ালিটি অফ দ্য হেলথ কেয়ারের কোয়ালিটি যদি ভালো না হয়, অর্থাৎ আমার আশেপাশের পরিবেশে ধরেন যে একটা ভালো ট্রিটমেন্ট যদি আমি না নিতে পারি, এই সমস্যাটাও কোথায় হবে? বাচ্চার যে চিকিৎসা সেখানে ব্যাহত হবে। ওকে, তো এইটা ছিল হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল ফাংশন। এখন আসি আমরা কিছু কোশ্চেন সলভ করি। পেডিয়াট্রিক ডিলস উইথ, কি নিয়ে ডিলস করে বলেন তো? এল্ডার হেলথ, জেনেট্রিক হেলথ, চাইল্ড হেলথ, প্যারেন্টস হেলথ। বলেন এটা কি হবে? চাইল্ড হেলথ। ভেরি গুড।
আপনারা এই যে ইল্ডার আর জেরিয়াট্রিক এই দুইটা কিন্তু একই জিনিস, মানে কি বয়স্ক, এটা কি বয়স্ক। আর প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, তাও অল কাইন্ডস অফ বয়স্কই। সো তাইলে এটা কি নিয়ে ডিল করে, এটা হচ্ছে চাইল্ড নিয়ে ডিল করে। পরের কোশ্চেনটা দেখি, দ্য মেজর হেলথ প্রবলেমস আর, মানে কি কি হেলথ প্রবলেম আছে চাইল্ডের বলেন তো? লো বার্থ ওয়েট, ম্যালনিউট্রিশন। দ্য মেজর চাইল্ড হেলথ প্রবলেম মেইনলি হচ্ছে লো বার্থ ওয়েট, এটা ট্রু। ম্যালনিউট্রিশন প্রবলেম, এটাও ট্রু। ঠিক আছে, একেবারে বাচ্চা যখন জন্ম নেয় ডায়াবেটিস কিন্তু সাথে সাথে হবে, বিষয়টা এমন না, এটা খুবই কমন না। এটা ইউজুয়ালি সবসময় সব বাচ্চায় কিন্তু পাওয়া যায় না, খুব বেশি একটা কমন না। ধরেন যে হয়তো 1000 বাচ্চার সমস্যা আছে, তার মধ্যে একটা দুইটা বাচ্চার হইতে পারে, কমন না। হার্ট ডিজিজ এটাও কিন্তু কমন না, আপনি কিন্তু শুনবেন না হাজার হাজার বাচ্চার আছে হার্ট ডিজিজ হচ্ছে। বছরে হয়তো বা 500 বা 2000 3000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার হার্টের সমস্যা আছে, তাই না? বাট দেখবেন যে ম্যাক্সিমাম বাচ্চার সমস্যা কোথায়? লো বার্থ ওয়েটে। যদি 2000 বাচ্চা হয় 500 বাচ্চারই শুনবেন লো বার্থ ওয়েট। তো ম্যালনিউট্রিশনের মধ্যে দেখবেন যে কোয়াশিওকর আছে, ম্যারাসমাস আছে, এই যে প্রবলেমগুলো আছে এগুলো দেখা যায় কাদের? ম্যালনিউট্রিশন প্রবলেম বেশি দেখা যায়। আর একটা আছে দেখবেন যে ইদানিংকালে বেশি দেখা যাচ্ছে অটিজমের দিকে কিন্তু বেশি যাচ্ছে। দেখবেন যে হইলে বাচ্চা অটিজম হওয়ার প্রবণতা কিন্তু তুলনামূলক বেশি। তাহলে এটাকে কি বলা হয়? বিহেভিয়ারাল প্রবলেম। এই তিনটা ট্রু, আর এইটা কি হবে বলেন তো? ফলস। যেহেতু আমাকে একটা শব্দ দিয়ে দিছে, কি বলেন তো? মেজর, মানে প্রধান। তাহলে প্রধান হবে কি? বিসিডি। বিসিডিটা আমার কি হবে বলেন তো? এই তিনটা হবে আমার ট্রু, বাকি দুইটা কি হবে? ফলস। ক্লিয়ার? এবার কি আছে? প্রাইমারি রোলস অফ দ্য পেডিয়াট্রিক নার্স। কি কি আছে বলেন? কেয়ার গিভার, ক্লিনিক্যাল নার্স, কেস ম্যানেজার, আর বাকি দুইটা হচ্ছে ফলস। বোঝা গেছে কি বলছি? বুঝতে পারছেন তো? এগুলো তো পড়ানো হয়েছে। কেস ম্যানেজার, ক্লিনিক্যাল নার্স, কেয়ার গিভার, এরা হচ্ছে কি প্রাইমারি রোল, বাকি দুইটা কি হবে? সেকেন্ডারি। তাহলে ওইটা কি হলো আমাদের? ফলস। ওকে, চলুন পরে যাই। ও শেষ, আজকে যতটুকু পড়াইছিলাম শেষ। এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে বাচ্চা যখন হয় মেইনলি তখন কয়েকটা জায়গা আপনাদেরকে একটু মনে রাখতে হয়। যেমন মেইনলি তো আমি বললাম যে বাচ্চার ডেলিভারি সিস্টেম হচ্ছে LMP, তার সাথে কি হবে? 9 মান্থস প্লাস হচ্ছে 7 ডেজ, তাই তো? এখন বাচ্চা হওয়ার কয়েকটা রিজন আছে। আপনি অ্যাবর্শনের কি নাম শুনছেন? বলেন তো অ্যাবর্শন কখন হয়? আমাদের দেশে না, সারা পৃথিবীতে একটা কথা আছে, 23 সপ্তাহ বয়সে আমাদের ফুসফুসে সারফেক্ট্যান্ট তৈরি হয়। কি তৈরি হয়? সারফেক্ট্যান্ট তৈরি হয়, আমাদের লাং সারফেক্ট্যান্ট নিঃসরণ করে। তখন একজন মানুষকে আসছে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওকে, তো যখন আসছে স্বীকৃতি দেওয়া হয় তখন একটা মানুষকে মারা কখনোই ঠিক না। তখন যদি মানুষকে মারা হয় তাহলে ওর জন্য ওই যে বাপ মা আছে, বাপ মা মৃত্যুদণ্ড পর্যন্ত পাইতে পারে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছেন তো? 23 সপ্তাহের আগে ওর যেহেতু স্বাধীন কোনো অস্তিত্ব নাই, তখন সে কিন্তু অ্যাবর্শন করাইতে পারবে। অ্যাবর্শন মানে হচ্ছে বাচ্চা যখন মায়ের পেট থেকে যদি আমি ইচ্ছাকৃতভাবে কেউ যদি বের করে দেয় বা বিভিন্ন টার্মের মাধ্যমে, সেটা হচ্ছে মেইনলি অ্যাবর্শন। অ্যাবর্শন শুধু ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত হতে পারে। যাচ্ছে ফিটাস থাকে না শরীরে, প্লাসেন্টা বের হয়ে আসে, নানান ধরনের ফিজিক্যাল অ্যাবনর্মালিটিসের কারণে বের করে দেয়। তো বাংলাদেশের ডাক্তাররা এখনও পর্যন্ত 6 মাস, প্রেগনেন্সির বয়স 6 মাস হলে সেই বাচ্চাকে বাঁচাইতে পারছে। ঠিক আছে, আমেরিকা আবার ধরেন যে 3-4 মাসের বাচ্চাকেও বাঁচাইতে পারে। তো এখানে কয়েকটা টার্ম আমি একটু আপনাদেরকে বলে দিই। একটা প্রথম যেটা আছে প্রি টার্ম। প্রি টার্ম বাচ্চা কাকে বলে বলেন? কোথায়? কই না, হচ্ছে তো একটু সমস্যা আছে এই আর কি। দেখ, আপনি ক্লাসে না যাই এনে দেন। প্রি টার্ম বলতে আসলে কি বোঝায়? আমি আসলে প্রথমত আসছে টার্ম বলি, প্রি টার্ম, আর একটা আছে পোস্ট টার্ম।
ঠিক আছে, 3টা শব্দ। টার্ম বলতে মেইনলি বোঝা যাচ্ছে বাচ্চা সাধারণত 37 থেকে 41 সপ্তাহের মধ্যে হবে, তাই এটাকে কি বলা হয়? টার্ম বেবি। যদি বাচ্চা 37 সপ্তাহ আগে হয়, বিফোর 37 সপ্তাহ, তখন তাকে কি বলে? প্রিটার্ম। বোঝা গেছে কি বলছি? আর যদি বাচ্চা আছে 41 সপ্তাহ, দ্যাটস মিন্স আছে 42 উইকের পরে হয়। কিসের পরে হয়? 42 উইকসের পরে হয়, তখন সেটা কি হয়ে যাবে? পোস্ট টার্ম। কথা ক্লিয়ার? একটা হচ্ছে প্রি মানে কি আগে, টার্ম মানে কি মানে মেইন যে সময় তার আগে যদি হয় তাহলে সেটা প্রি টার্ম। টার্ম মানে কি ডিউ টাইম, তারপরে 37 থেকে 41 সপ্তাহ। পোস্ট টার্ম মানে কি ডিউ টাইমের পরে 42 সপ্তাহ পরে যদি হয় সেটা কি হয়ে যাবে? পোস্ট টার্ম। ক্লিয়ার? পোস্ট টার্ম হইলে আর উপায় থাকে না, তাড়াতাড়ি বাচ্চাকে দরকার, যেহেতু হচ্ছে পানি আছে ভিতরে, পানি থাকে না, মেমব্রেন থাকে, ওর ভিতরে যে ওয়াটার থাকে সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে কমে যায়, দেখেন বাচ্চাকে তাড়াতাড়ি কি হয়ে যায়? বের করতে হয়, সিজার করা লাগে। আর এর আগেও আরও অনেক শব্দগুলো আছে, যেমন লেট প্রিটার্ম, 34 থেকে 36 সপ্তাহ হলে সেটাকে বলে লেট প্রিটার্ম, অর্থাৎ কি প্রিটার্মেরও আগে যদি বাচ্চা, তাকে কি বলে? লেট প্রিটার্ম। মনে থাকবে? এই সময় বাচ্চা হলে কি হবে? সেটা লেট প্রিটার্ম। আর এছাড়া আপনাদের তো অলরেডি আমি বলছি যে লোড বা ওয়েট কী হয়, সেটা সাধারণত হচ্ছে 2.5-এর আগে যদি আসছে কোনো বাচ্চা হয়ে যায়, বিলো হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে আমাদের? লো বার্ট ওয়েট। ওকে। আর ওভার ওয়েট কী হবে? 4 কেজির বেশি হলে সেটা কী হয়ে যাবে? ওভার ওয়েট। আর নর্মাল রেঞ্জ কত? 2.5 থেকে 4 কেজি, এটা হচ্ছে আমাদের কি নর্মাল ওয়েট। ঠিক আছে? তো বাচ্চাদের সম্পর্কে মেইনলি আজকে আমরা একেবারে প্রাথমিক কিছু জিনিস পড়লাম। নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন পেডিয়াট্রিক নিয়ে আরও বেশি পড়বো, মাইক্রোবায়োলজি নিয়ে আর 1-2টা টপিক হয়তো পড়াবো, এর বেশি আর পড়া লাগবে না মাইক্রোবায়োলজিতে। এই টপিকগুলো মেইনলি আছে আপনারা বাসায় যে একটু প্র্যাকটিস করবেন। আমি যেগুলো বলছি এগুলোর সাথে সাথে আমি কিছু কোশ্চেন তো এখানে সলভ করাইছি, আপনারা আরও বেশি সলভ করবেন, তাহলে কি হবে? পড়াটা সুন্দর করে গুছানো হয়ে যাবে। ওকে। তো আজকে পড়া কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে করতে পারেন। কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ আমরা অলরেডি পড়াইছি, আপনারা যদি পাই। কমিউনিকেবল বলতে আমি সহজ বাংলা ভাষা আপনাকে বুঝাই দিই, আপনার থেকে রোগ যদি আরেকজনের শরীরে যায় সেটাকে বলে কমিউনিকেবল, আর আপনার থেকে রোগ যদি আরেকজনের শরীরে না যায় সেটাকে বলে নন কমিউনিকেবল। কমিউনিকেবল ডিজিজের সহজ উদাহরণ হচ্ছে, ধরেন আপনার হাসি কাশি হয়েছে, হাসি কাশি দিচ্ছেন, পাশে আরেকজনে কিন্তু ছড়াই যাইতে পারে। বাট আপনার ডায়াবেটিস আছে, আরেকজনের কিন্তু ওই পাশে আমি যদি আপনার কাছে যাই, আমার ডায়াবেটিস হয়ে যাবে না, আমার কি হবে? আমার হবে না। আর ধরেন আপনার আছে হাই ব্লাড প্রেশার আছে, আপনার আছে, বাট আপনার কাছে আরেকজন বসে আছে, ওর কিন্তু হবে না। বাট আপনার ধরেন যে চোখ উঠছে, ওর হবে। আপনার চোখ উঠছে, ধরেন কনজাংটিভাইটিস হয়েছে, ওর হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক একইভাবে যেটা হচ্ছে মেইনলি ছড়ায়, একজনের থেকে আরেকজনের ছড়ায়, সেটা হচ্ছে কমিউনিকেবল। আর যেটা ছড়ায় না সেটা হবে কি? নন কমিউনিকেবল। ধরেন যে আমাদের অনেক সময় চিকেন পক্স ওঠে, ওঠে না? তো কি হয় তখন? একটা আমাদেরকে আবদ্ধ করে থাকতে হয়, কারণ কি এটা যদি বাইরে আসেন তাহলে অন্য মানুষের হবে। বাট হাই ব্লাড প্রেশার হয়েছে, ওর বসে থাকা লাগবে না, ওর আর আরেকজনের হবে না। ডায়াবেটিস হয়েছে, ওর বসে থাকা লাগবে না। হার্ট অ্যাটাক হয়েছে আপনার, আমারও হবে না। স্ট্রোক হয়েছে আরেকজনের, আপনার হবে না। ঠিক আছে? এটা কি হবে? নন কমিউনিকেবল ডিজিজ। ওকে। সো তাইলে আজকে এই পর্যন্তই রাখবো, আপনারা তাহলে এগুলো একটু ভালো করে পড়ে আসবেন, আর নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। সেই পর্যন্ত সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ক্লাস তো মেইনলি আছে, আমি এই দিনই আসি বেশি। রবি